আচ্ছা ইমানে আমার কল দেওয়া শুরু করে দিছে। আচ্ছা ও কল দিতেছে এবং খালি কোশ্চেন মারতেছে, মানে আমি বলছি ওয়াজ আই সাপোজ টু নো এনিথিং, আমি লিটারালি ওরে লিখছি যে আমার কি, ও কোশ্চেন মার্ক দিতেছে আমার কি কিছু জানার কথা, বেশ চল আমি আজকে মানা করে দিব, বিরক্তিকর। বাট ফাইনালি আই এম হ্যাপি যে যেটাকে আমরা আমাদের জিম বানাইছিলাম ওইখানে বসছি। মোস্ট অফ দ্য থিংস আমরা এখানে যেটা রাখছি ওগুলো আমাদের মনে করায় যে আমরা কারা। স্পেশালি দিস টেবিল, এটা প্রথম আমাদের টেবিল ছিল, যেটা অনেক কিছু করার কথা ছিল যেটা কোনো কাজেই লাগে নাই। আর এই টায়ারগুলা যেটা আমাকে মনে করায় যে আমার একটা ক্রাউন আছে, যেটার চাকা দিয়ে আমি এক মাসও গাড়ি চালাই নাই। তো বল কী অবস্থা? আনরিয়েল লাগে যে আগে যেখানে আমরা ডেইলি বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, আমার সারাদিন পার হইতো, রাতও পার হইতো, এখানে সপ্তাহের পর সপ্তাহ আসা হয় না। আজকে পডকাস্টের বাহানায় এই জায়গাতে আসা হইলো আর কি। ট্রু, মাঝে দিয়ে জিমের শখ কেন জানি লাগছিল, বানাই, এবং ওই কারণেও কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন আসতেছিলাম। কিন্তু লেটলি এখানে খালি আমাদের অফিসে একজন আছে, মাই রাইট হ্যান্ড হানিফ, যে ওর নামও ভুলে যায় প্রায়। সো ও বাদে কেউই আসলে এখানে আসে না, খুবই অন্ধকার জায়গা, এবং এখানে আমরা আসার পর এমন অনেক জিনিস পাইছি যেগুলো পাওয়ার কথা না। সো আমাদের অফিসটা খুবই ভৌতিক একটা অবস্থায় গেছে। রাইট, আজকে কোন টপিক টাচ করতে চাই, কারণ আমাদের বেসিক্যালি দ্যার ইজ নো ইন্ট্রোডাকশন, নো এন্ডিং, নাথিং। আই এম জাস্ট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট আওয়ার জার্নি অ্যান্ড এক্স্যাক্ট কী করি, কী হয়, যেটা দিয়ে যদি কারো কোনো হেল্প হতে পারে। তো তুই যদি বলতে হয় উইচ ওয়ান ইউ ওয়ান্ট টু স্টার্ট উইথ? টাফ কোয়েশ্চেন, বাট আমাদের রিসেন্ট সবচেয়ে বেশি যেটা নিয়ে ব্যস্ত আমরা উঠলাম আমাদের কোর্স নিয়ে। আর খুব রিসেন্টলি আমাদের কোর্স লিক হয়েছে। না, এটা নিয়ে আসলে অনেকেই আমাদের থেকে বেশি মানুষ এক্সাইটেড, ওরিড কী হয়েছে। অফকোর্স মানে কোনো টাইপের কোর্স লিক হওয়া ইজ নট গুড ফর দেম, বাট যেখানে আমরা নেটফ্লিক্সের মুভি, মার্ভেলের মুভি লিক হয়ে যায়, আমরা জানতাম, এমন না যে এমন কিছু না যে যেটা হবে না, বাট আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল। তুই যদি কিছু অ্যাড করা থাকে অ্যাড কর, তারপর আমি আমার স্ট্র্যাটেজিটা বলবো। আমি যেমন কোর্স লিক হওয়া নিয়ে প্যারা খাই না, কারণ ভাই মনে আছে আমরা যখন কোর্স প্ল্যান করতেছিলাম আমরা চাইতাম জানি রেজেন্সিতে মেরিডিয়ান একদিন সন্ধ্যাবেলা চলে যেতাম, ভরপেট খাইতাম আর কোর্স প্ল্যান করতাম কি কি দিব। তো ওই টাইমে রাফায়েত ভাই আলী আব্দুল্লাহ কোর্স করতেছিল, মানে রাফায়েত ভাই যেটা করতেছে আমারও করতে হয়, যাই না কিনসি কর। তো আলী আব্দুল্লাহ কোর্স করতেছিল, কেসি নাইস্টেটের কোর্স করতেছিল, আরো কয়জনের কোর্স করতেছিল যাদের নামও মনে নেই। তো আমরা কি করতাম, প্রথম মডিউলগুলো দেখতাম, স্ট্রাকচারগুলো দেখতাম, শেষ করতাম না কোনগুলো, বাট সবগুলো দেখতাম। দেখানোর পরে এমন একটা 5 মিশালো একটা কোর্স বানাইছিলাম যেটা 20% এখন আপনাদের দেখাইনি আমরা। তো আমি এখনো সেভ যে আমাদের যে পুরান যে ডায়েরিগুলো আছে যা লেখা আছে ওগুলাও রেকর্ড করি, আরও 10-15টা কোর্স বানানো যাইব এইগুলারই, মানে এই কোর্সের আর 10-15টা ভার্সন বানানো যাইব। ট্রু, আমরা কিন্তু এই কোর্সটা মেইন ম্যাটেরিয়াল কী হবে, মডিউল কী হবে, ওইটা আসছে হচ্ছে গিয়ে 1 ঘন্টার একটা মিটিংয়ে। হ্যাঁ, কিন্তু ওই 1 ঘন্টার মিটিংটা করার আগে আমরা 6 মাস অনেক ঘন্টার মিটিং করছি, যেটা রেজাল্ট আসলে 0 ছিল। কারণ আমরা খালি নোট করতাম, এটা দিব না, অনেক বেশি হয়ে যাচ্ছে, নিতে পারবে না, অনেক কম হয়ে যাচ্ছে। সো এইগুলা, সো আমরা যখন ফাইনালি একটা স্ট্রাকচার দ্বারা করাইছিলাম, আমরা জানতাম ইট ওয়াজ টু মাচ যে কোনো একটা কোর্সের জন্য। এরকম না যে আমরা দিলে ভালো, না দিলে নেই, আমরা জানতাম যে কোনো সেইন মানুষের জন্য এটা আসলে হজম করা সম্ভব না। সো লিটারেলি আমার মনে আছে আমরা 700-800টা টাইটেল আসছিল ইয়ার। সো কোনটা করবো, সো আমরা অনেক টোন ডাউন করে 150টার মতো লক করছিলাম যে শুরু করি। কারণ সবসময় প্ল্যান ছিল যে না, ইট শুড বি স্টেজ, যেরকম আমরা সবসময় নিউ সেলার লেভেল 1 লেভেল 2 স্টেজ হওয়া উচিত, এইটা কিন্তু আমাদের প্ল্যান ছিল যে সবসময় স্টেজ হবে। তো এখন অনেকে আমাকে নক দিতেছে যে ভাই লিক হয়ে গেল, এটা সেটা। সো আমাদের না যতটুকু কষ্ট লাগতেছে, আমাদের স্টুডেন্টদের বেশি কষ্ট লাগতেছে, স্পেশালি ব্যাচ 1, 2, 3, 4রাও একটু কনসার্ন। এটা ওদের জন্য একটু যদি শেয়ার করতে হয় যে ট্রাস্ট মি, এতটুকু আস্থা রাখতে হবে যে আমরা মেক শিওর করতে চাই যে যারা টাকা দিয়ে আসলে কিনছে এবং অনেক অনেক কষ্ট করে টাকা দিয়ে কিনছে, ওদের টাকাটা যাতে প্রোটেক্টেড থাকে। এবং এটার জন্য আমাদের একটা প্ল্যান ছিল। এবার আমরা সবসময় বলতেছিলাম এভরিথিং উইল চেঞ্জ। সো আমরা যেটা ভাবতেছি ওটা হচ্ছে গিয়ে যে কোর্সের আমাদের সবসময় শুরু হওয়ার পরে উইকলি ড্রপ করে। এভাবে আমাদের 200টার মতো মনে হয় ভিডিও আছে, যেটা ব্যাচ 1, 2, 3 অ্যাড হয়েছে 100, 120, 200। সো এবার যেটা হয়েছে আবারও ক্লাস শুরু হবে, ওই জিনিসটা যেটা উইকলি ড্রপ হইতো 7 উইক ধরে, এবার হয়তো বা 2-3 সপ্তাহে আমরা ড্রপ করে দিব। এবং বেস্ট পার্ট হচ্ছে গিয়ে ব্যাচ 4-এর জন্যে আমি নিজেই মনে হয় 70-80টা নতুন শ্যুট করছি, তুইও করতেছিস, এরকম বলে আমরা দেখতেছি যে যদি নিজেদের কন্ট্রোল না করতে পারি তাহলে 200টা এবার হয়ে যাবে।
সো ব্যাচ 4-এর আমার যেটা প্ল্যান যে এই যে 200টা টোটালি নিউ, যেটা আমরা লক করে রাখবো এবং যেটা পুরোপুরি ওরা ভেরিফাই করবে, ওরা আমাদেরকে বলবে যে আমি অমুক আমি তমুক, কারণ সবাই ভাবে কি যে নতুন আইপি দিয়ে যাব, বিদেশি আইপি দিয়ে যাব, অলরেডি পেয়ে গেছি ভাই, জাফার পেয়ে গেছি। উই হ্যাভ আওয়ার ওয়েজ, ওরিয়েন্টেশন ক্লাসে বলবো, একটা গুগলে আসবে। সো বিকজ উই ওয়ান্ট টু রিওয়ার্ড পিপল যারা কষ্ট করে টাকা দিয়ে কিনছে, যারা শেখার জন্য কিনছে। অবভিয়াসলি ব্যাচ 1 to 3 যতটুক ম্যাটেরিয়াল দিয়ে শিখে এত দূর ছক্কা মক্কা মারতেছে, ওইটা ইনাফ তাদের জন্য, বাট আমরা ওইটা উইল জাস্ট ডাবল ইট। সো যা ব্যাচ 1 to 3 পাইছে, এরা কিন্তু কোর্সও দাম দিয়ে কিনতেছে, ওর উপরে জাস্ট কিছু না 100% মোর জিনিস পাবে। ওইটার জন্যে যেই কোর্স কিনে যেটা অ্যাক্সেস পাইছে ওইটা ইনাফ না, উই হ্যাভ এ সিক্রেট ডোর, আমাদের নিজেদের ওয়েবসাইট, যেহেতু আমরা অনেক কিছু করতে পারি, জাস্ট ভেরিফাইড যেসব স্টুডেন্ট হবে ওরাই যেতে পারবে, ওরাই গিয়ে নাচ গান করতে পারবে। এবং আমরা অনেক কিছু ডিসাইড করতেছি, গিভওয়ে যেগুলা ওটা হয়তো বা ওরা পাবে ম্যাকবুক, ইউ টক অ্যাবাউট 15 পিসিস, যেটা আমরা পিসি বিল্ডারের সাথে ইয়ে করতেছি, MT-15 রয়্যাল এনফিল্ড যা বলে যেগুলো আছে। সো ওগুলো হচ্ছে কি ওই সব চোজেন ফিউ যারা নিজেদেরকে আসলে আমাদের সাথে ভেরিফাইড ওয়েতে এবং সত্যিকারের পরিচয়ে ক্লাস করবে এবং কথা বলবে শুরু করবে, যেটা আসলে এখানে বইলা লাভ নাই। মোট কথা, উই নো দিস হ্যাপেন্স, এখন না, আমি আগেও জানি, দিস ইজ ফাইন, ডোন্ট ওয়ারি, বাট একটু ট্রাস্ট রাখতে হবে দ্য লাইভ ক্লাসেস দ্যাট উই হ্যাভ, দ্য ইন্টারাকশন, ড্রপ আউটস কন, 1-to-1 মেন্টারশিপ, মানুষকে দেখে রিভিউ দিচ্ছে ওদেরগুলা কীরকম যাচ্ছে, যেখানে আমার প্রপার স্টুডেন্ট না হলে ড্রপ আউট স্কুলে পোস্ট হবে না, ড্রপ আউট স্কুলে পোস্ট না হলে বাইরের মানুষ দেখবে না, বাইরের মানুষ না দেখলে তুমি জব পাবা না। প্লাস আমরা আমাদের অনেক স্টুডেন্টকে লিটারালি আমাদের ক্লায়েন্টও দিয়ে দিতেছি বিলাতি, হ্যাঁ। সো অনেক আছে। সো ইফ ইউ ওয়ান্ট ভ্যালু ইউ উইল গেট ভ্যালু। কী লিক হইতেছে, কারণ ওগুলো 1 বছর আগের মেটেরিয়াল ভাই, 1 বছর হয় না অবশ্য, ফেব্রুয়ারি থেকে, বাট গন আর দ্য দোজ ডেজ। এরপরে এজেন্সিতে ও যেটা বলতেছিল, আমরা আরও কয়েকটা মিটিং করে ফেলছি। সো আমাদের ম্যাটেরিয়াল রেডি আছে, ডোন্ট ওয়ারি। আপনারা যেই ভ্যালুটা চাচ্ছেন ওইটা কোথাও নাই, এবং প্রতি ব্যাচে 100-150 করে এরকম ঘুরে ফিরে কিছু গুগলে আসবে যেটা কোথাও নাই। ওই ব্যাচ করা হবে, আপনাদের টাকা হালাল হবে, তারপরে যা মন চায় হোক, উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কেয়ার করি না যে কোর্স লিক হয়েছে, কারণ আমরা জানি যারা ফ্রিতে কোর্স দেখতেছে ও কখনোই 10,000, 5,000, 6,000 টাকাতে কোর্স কিনতো না। এত এফোর্ট দিতেছি, কাস্টম মেড ওয়েবসাইট বানাইছি, কত টাকা যে খরচ হইতেছে ভাই, আর কত প্যারাতে দিতেছে আমাদের ওয়েব ডেভেলপার, কিছু করার নেই, আমার ভাতিজা লাগে। ভাতি, তুই ওর ভাতিজা লাগস, বয়সে ভাই আমি বড়, তুই ওর ভাতিজা লাগস। তো অনেকে বলতেছিল এক্সপিরিয়েন্স মানুষকে নিতে পারে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। আমরা কিন্তু ড্রপ আউটস, ফ্রেশার্স, যাদের এক্সপিরিয়েন্স নাই ওদেরকে চান্স দেওয়া হচ্ছে আমাদের টার্গেট। শ্রমিক আসে যখন, শ্রমিকের এক্সপিরিয়েন্স ছিল না, টিম ম্যানেজমেন্টের কথা বাদই দিই, মানে ভিডিও এডিটিং, ফাইনাল কাট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, হি হ্যাড নাথিং, আই হ্যাড নো ক্লুজ, কিন্তু ঘুরে ফিরে ইট হ্যাপেন। সো আমরা ইয়াংদের দিয়ে কাজ করাবো। হ্যাঁ, টাকা বেশি লাগবে কারণ অনেক বেশি টাইম ধরে করতে হবে, বাট উইচ ইজ ফাইন। ওদের পোর্টফোলিও হোক, আমাদের পোর্টফোলিও, প্লাস যেটা আমাদের থিওরি, ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানুষদের নিয়ে কাজ করতে হবে না। নো স্যার, থ্যাংক ইউ, নতুনরা আগাও, কারণ আমরাও নতুন হিসাবে আগাইছি, আমরা দেখছি স্ট্রাগল কেরম ওদের হোক। এই জাস্ট আমরা করতেছি যাতে প্রোটেক্ট করতে পারে। আপনারা যে ভ্যালুটা পাইছেন, অনেক প্যারা খাইছেন ভাই, 8,000 টাকাতে কোর্স কিনছে, আমার কোর্সটা ফ্রিতে লিক হয়ে যেতেছে, মানে অন্য আরেকজন ফ্রিতে পেয়ে যেতেছে। এই যে এই কষ্টটা যাতে না পান, তাই এত কষ্ট করতেছি আমরা। হ্যাঁ, ট্রু। কোর্সের কথা তো অনেক হলো, কোর্স বাদ মানুষ শুনে সারাদিন রাত, আই এম টায়ার্ড। আমাকে সবাই বলে আমি প্রমোশন করতেছি, উই ডোন্ট ওয়ান্ট টু। আমার ফোকাস আরও অন্য জায়গায় এবার। ওইটা হচ্ছে গিয়ে যেটা আমি তোর সাথে কথা বলতে চাই, যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুই তোর মানি ম্যানেজমেন্ট, একটা 23 বছরের ছেলের মানি ম্যানেজ কীরকম হওয়া উচিত, ওটা নিয়ে কি আমাকে একটু টিপস ট্রিক্স দিবি? হাউ ডু ইউ ম্যানেজ ইউর মানি, সো মাচ মানি ইউ আর আর্নিং? আচ্ছা, আমি খুব রিসেন্টলি একটা সাইবার বুলিং মামলায়, মানে মামলা না আর কি, একটু সাইবার বুলি হয়েছে পোস্টের মধ্যে। তো অ্যাজ আ জোক আমার যেটা রিসেন্টলি ব্যাংক স্টেটমেন্ট আসছিল, ওটা আমি কমেন্ট বক্সে দিছি। কোন কমেন্ট, কার, কি? ও মাই। তো ব্যাংক স্টেটমেন্টে আমার ট্রানজ্যাকশন হয়েছে ইন আর আউট হইলো 1 কোটি টাকার উপরে, বাট দুটা মাইনাস করলে 35,000 টাকা থাকে বাকি। মানি ম্যানেজ সিনেমা, দিস ইজ হাউ শ্রমিক ম্যানেজেস ইজ মানি। অ্যান্ড আমি বেশি একটা ওটা খোঁচা মারতেও পারি না, কারণ ও এটা, মানে আমারটা ওর থেকে 1 ডিগ্রি উপরে। সো দিস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট অ্যাবাউট আওয়ার সেলফ। আমরা মানে যারাই ফ্রিল্যান্সার আছেন, যারা শুরু করতেছেন স্পেশালি, খুব কাঁচা ডলার আসা শুরু হয়, মনে হয় যে আই এম কিং অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিনবো, ওইটা কিনবো, ক্রাউন কিনে ফেলবো, হ্যাঁ এটা কিনবো,
সব ইজি হয়ে যায়। FX3 কিনা ফেলবো, FX3 কিনা ফেলবো, Insta360 কিনা ফেলবো, জিম বানায় ফেলবো, হ্যাঁ। এরকম অনেক হয় এবং ইউ শুড ডু ইট বিকজ ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড ফর ইট। বাট ওই যে একটা প্রপার টাকা আলাদা করে রাখার যে অভ্যাসটা, এটা আসলে যদি প্রথম থেকে না থাকে তাহলে অনেক ডিফিকাল্ট। মানে আমি জিনিসটা এটা বলতেছি না যে টাকা জমায় টাকা বানানো হয়, টাকা আলাদা করা উচিত টু ইনভেস্ট। আমি শ্রমিকরা অনেকদিন ধরে ট্রাই করতেছি সঞ্চয়পত্রতে ইনভেস্ট কর, FD আর ফিক্সড ডিপোজিট, এগুলো হচ্ছে কি তোর সেফটি মানি। হ্যাঁ, আমি ময়রা টোরা গেলে তুই আসস, ধাক্কা ধুক্কা সামলাস, 1-2 মাসের বেতন দিস। কিন্তু এটা বাদে গাইজ, ও একটা জমি কিনেছে গাজীপুরে ওর নামে, সো এবার ট্যাক্সে ও এটা ঘোষণা দিচ্ছে ওর জমি আছে সো দিস ইজ দ্য ওয়ে। যদিও টাকা পয়সা সব নাই হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, বাট গুড থিং, আই এম ভেরি প্রাউড যে জিনিসটা আমি করতে পারি। আমি কল্পনাও করতে পারি না আমার কোনো একটা জমি আছে, বাপে যা দিচ্ছে দিয়ে আমি খুশি। বাট কুডোস টু ইউ, দ্যাটস মাই ইন্সপায়ারিং স্টোরি টু বি অনেস্ট, যে ইউ হেল্প ইউর ড্যাড, হোল ফ্যামিলি। ওটার স্টোরিটা একটু বলবি, তোর জমির ঘটনাটা কি? জমির ঘটনাটা অনেক বড়, বাট আমার বাসা যেটা রাস্তার কারণে ভাঙা পড়বে, তো আমার বাসার পাশে একটা জমি নিতে হবে, কারণ আমার বাড়ির অর্ধেক চলে যাবে, নতুন রাস্তা হবে। তো ওই জমিটা অনেক বছর যাবত আমার বাপ নেওয়ার ট্রাই করতেছিল, যেটা আমার বাসার জমি, ওইটার টাকা আমার বাপের হয়তো দিতে প্রায় অলমোস্ট 10 বছর টাইম লাগছে, বেতন থেকে এটা রাখতে। বাট আমার মনে হয় যে জমিটা আমি নিছি, বা আমার বাবার যে জমিটা আছে ওটার থেকে অলমোস্ট 50% বেশি। তো ওটা নিতে আমার 10 বছর টাইম লাগে না, 10 মাস টাইমও লাগে না অ্যাকচুয়ালি। আমার ঝামেলা পড়ে গেছিলাম, কারণ আমি ওই কী বলে এটারে, রেজিস্ট্রেশন নিয়ে একটু ঝামেলা ছিল, বাট অনেক জলদি করে ফেলতে পারছি, এটা ভাল লাগছে। আর মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি বলতে চাই, আমার কাছে যেটা মনে হয় যে একটু বেশি টাকা হয়ে গেলে মনে হয় যে আরে কী দরকার, একটু চিল করি, ঘুমাই ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই। তো ওই জিনিসটা যাতে আমার কাছে না আসে, তাই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবসময় খালি রাখি, যাতে কাজ করতে মন চায়। মানে এক্সকিউজ থাকবেই নিজের একটা। বেস্ট পার্ট হচ্ছে কি, এই যে একটা ছেলে আমার আর ওর হচ্ছে কি ট্যানজেন্টের দুই এন্ডে। আমি হচ্ছে কি চাকরি বাকরি করছি, বিবাহিত একটা ছেলে যার ছেলে আছে, আর হচ্ছে ইয়াং 22-23 বছর একটা ছোকরা হুইজা মানে কি বলে ইন্টেনশনাল ড্রপ আউট, ওর কাজের ভারে ড্রপ আউট। ওইটা নিয়ে আমরা জানবো সামনে আরও। এই যে টাকা নিয়ে এত কথা বলতেছে, এত কমফোর্টেবলভাবে কথা বলতেছে, বাই দ্য ওয়ে ট্যাক্স দেয়, গত বছর ট্যাক্স ও হচ্ছে ওর দিতে হয়। আমার ট্যাক্স নেই, কারণ আমি ফ্রিল্যান্সার, হি ইজ নট এ ফ্রিল্যান্স। ওর ডিজিটাল ড্রপার্সের কো-ফাউন্ডার, দ্য মেন্টর এখানে, আর হচ্ছে গিয়ে আমাদের এখানে ডাবল আর স্টুডিওজের যেহেতু ও বিজনেস পার্টনার, ওখান থেকে ও স্যালারি হিসাবে উইথড্র করে, সো ট্যাক্স দিতে হবে, কারণ একটা বাংলাদেশি কোম্পানি থেকে টাকা নিচ্ছে, বাট আমি যেহেতু ডলারে পাই। এগুলো শুনলে প্রথম দিকে খুব এরকম লাগে যে আরে এত টাকা বেশি ফ্লেক্স মারতেছে, সেই দ্য জার্নি ওয়াজ ডেডলি। এই যে এই রুমে বসে আছি না, অনেক গল্প বলবো আজকে, ছোট্ট একটা গল্প বলি, তারপর শ্রমিক অ্যাড করবে। যে এই রুমে যখন শ্রমিক যখন জয়েন করতে চায়, আমার অলরেডি তখন কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্টের মাধ্যমে টাকা আসে, 2 লাখ 3 লাখ টাকা করে মাসে আসে। তো শ্রমিক হচ্ছে গিয়ে ফর সাম উইয়ার্ড রিজন হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, ওর ভালো লাগতেছিল না, হি থট হি ওয়ান্টেড টু চেঞ্জ হিজ লাইফ, যেটা আমার হয়েছিল সেম ফেজে। ও আমাকে বলছে, ভাই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। আমি বলছি, আমার না বেতন তো গোনা, আমার বন্ধু রুবাই তোকে দেয় 8,000 টাকা, আমি নিজে রাখতে হবে 50, 60, 70, 80,000 টাকা বাসা ভাড়া বাদে, ফ্লেক্স করতে হবে। আমার আরেকটা বন্ধু আছে, বন্ধুর ভাই আছে, তো ওকে বলছি যে তোর কত লাগবে বল ভাই, আই ডোন্ট ওয়ান্ট এনি মানি, আমার যাওয়া আসার একটা বাস ভাড়া আছে, প্রতিদিন এরকম 40 না 50 টাকা করে লাগে। আমি বলি ক্যালকুলেট কর কত লাগে, ও কয়দিন সব মাসে আসতে হবে, এরকম করে 26 দিয়ে ঘুম দিয়ে কিছু একটা করছিলি, তাই না? হ্যাঁ, আমার 2600 টাকার মতো না 2700 টাকার মতো হয়েছিল। তো পরে বললাম ভাই 3,500 টাকা হইলে হবে, কারণ লাঞ্চের টাকা লাগবে। যেহেতু আমি অনেক ভালো বস, আমি 4,000 টাকা দিছিলাম, 4 না 5,000 টাকা, 4,500। 4,500। তো দেখছেন, যে যা চায় ওর থেকে আমি বাড়ায় দিই। দিস ইজ হাউ ইট স্টার্টেড। আমি খারাপ জিনিসগুলো আজকে বলবো, স্ট্রাগলটা বলবো। এই যেহেতু জমি কিনছে, এগুলো আলাপ হয়েই গেছে। শ্রমিক যখন এনে আসে 7 দিন পরে, আমি আমার ফ্রেন্ড রুবাই, উই আর ডিসকাসিং, উই নিড টু গেট রিড অফ হিম। আমি ওকে যেই প্রজেক্টটি দিই, হি ওয়াজ ফেইলিং টু প্রুভ মানে হিমসেলফ, যে ও প্রিমিয়ার প্রো করতো, উইন্ডোজ ল্যাপটপে করতেছিল। হি ট্রাইড বাট হচ্ছিল না, এবং হি ট্রাইড, হি ওয়াজ ট্রাইং, উই নো হি ওয়াজ ট্রাইং, বাট আমরা বাইরে আলাপ করতাম যে এটা হইব না, লস। এখন কেমনে বাদ দিব, বাসায় বাপকে বলছে, সবাইকে বলছে কেমনে বাদ দিব। এবং দিস ইজ হাউ ছোটো একটা কোম্পানি এভাবে আলাপ করে, এক্সট্রা কোনো রিসোর্স রাখতে পারবো না। ওরে দেওয়া মানে আমার নাই, জিনিসটা হচ্ছে কি এইটা, যে ওরে দেওয়া মানে আমাদের টাকা কম। ওইখান থেকে জিনিসটা হয়েছে হচ্ছে গিয়ে ওর স্ট্রাগলগুলো যখন বলতেছি, যে দেওয়ার টাইমস ও ভিডিও এডিট করতে করতে ঘুমাইতে পারতো না, 24 ঘন্টা 36 ঘন্টা 38 ঘন্টা না ঘুম দিয়া, 48 ঘন্টাও গেছে ও না ঘুমায় আছে। তো ফিডব্যাক পায়
তাও নট নেসেসারিলি ক্লায়েন্টের ফিডব্যাক, তখন আমরা ফাইবার শুরুও করি নাই, আমাদের ফিডব্যাক, আমাদের কন্টেন্টের ব্র্যান্ডের ফিডব্যাক পায়া ও জোন আউট হয়ে যেত, খায় না, যেহেতু হিউজ টু ভমিট, টাকা পয়সা কম খাবে করতে, এমন না যে প্রতিদিন খাওয়া যাবে, আমাদের ওরকম অবস্থা ছিল না, না খেয়ে আমরা অনেকেই টাকা রাখতাম, লাঞ্চ করতাম না বা এরকম কাহিনী ছিল। সো বমি হয়ে যেত, মাথা ঘুরে পড়ে যেত, মানে বাসায়, এখান থেকে বাসা নিকুঞ্জতে অফিস গাজীপুর যাইতে হতো, ইট ওয়াজ নট ইজি, 2 ঘন্টা লাগতো যাইতে। সো দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ হাউ স্টার্টেড। এক জামা পরে আসতো, ওই জামায় বমিও করছে, আমার গালিও খাইছে, লাঞ্চও করে নাই, ঘুমায়ও নাই, এইভাবে করে কিন্তু জার্নিটা শুরু হয়েছিল। এখন তুই তোর মতো বল, আমার গালাইলে গালা, আই এম সরি, আমার কিছু বলার না। আমার কখনো প্ল্যান ছিল না আমি একটা জব করবো, এক জায়গায় থাকবো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো, যেহেতু আমার বাপরে দেখছি একই কোম্পানিতে 30-35 বছর যাবত জব করতেছে, খুবই বোরিং লাইফ, কোনো এই কি বলে এটা প্রমোশন নাই, ইমপ্রুভমেন্ট নাই, বেতন বাড়ে না, কিছু নাই। তো আমি ভাবতাম যে চেঞ্জ করবো, এটা ভালো লাগে না ওইটা করবো, ওইটা ভালো লাগে না সেটা করবো। আমি একটা পয়েন্টে বিমান বাহিনীতে চান্স পাই, তো ওইখানে আমার মনে হয় যে আমি ওইটা অনেক লং স্টোরি, জাস্ট বলবো সব কিছু চেক করা ফেলছে, ওই যে মেডিকেলে টর্চ মেরা টেরা সব দেখা ফেলাইছে। তারপরে আমার ইন্টারভিউ হয়ে গেছে, এখন পরের দিন যাব লেটার নিতে। তো আমার বাপ বলছিল জাস্ট এক্সাম দে, ট্রাই করা দেখ কেমন হয়। আমার বলছিল যে ফর্ম ফিল আপে যে টাকা লাগবে তার থেকে 1000 টাকা বেশি দেবে, এই লোভে আমি অ্যাপ্লাই করছি। আমার কখনোই মনে হয় নাই আমার মধ্যে ওইটা আছে যেটা ডিফেন্সের দরকার আর কি, অনেক মেন্টাল স্ট্রেংথ আর কি। তো ওইখানে আমার একজন বললো যে ভাই তুমি যদি জবটা না করো তাহলে তুমি কালকে আইসো না, আরেকজনের স্পট খাও না, আরেকজনের চান্সটা তুমি নষ্ট করো না। তো আমি অনেক ভাবি, বাসায় যাই না, 4-5 ঘন্টা হয়ে গেছে ওইখান থেকে আসছি, বাসায় যাই না, অনেক রাতে বাসায় গেছি। যা যখন বাপ মারে বললাম, আমার বাপ মা বলতেছিল যে লাগবে না করা, বাট যখন আমি বললাম যে আমি করতে চাই না, তখন দেখলাম যে ওনাদের মুখের একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো প্রথম কয়েকদিন কিছু বলেন নাই, পরে অন্য রুম থেকে শুনি বাপ চিল্লায়, আরে তোমার ছেলেদের কী হইব, কিচ্ছু হবো না, চাচার মতো মামার মতো এটা হইব ওইটা হইব, কিছু করতে পারবো না, হাবি যাবি। তো কিছু বললেন না, আমার সামনাসামনি কিছু বলে না, বাট একটু নারাজ। একটা পয়েন্টে আমার রাস্তায় একটা লোক দাঁড়া করাইছে, আমি চিনিও না, আরে তুমি কবির ভাইয়ের ছেলে না? জি আঙ্কেল। তুমি তো একটা ছাগল। মানে লোকটার আমি চিনিও না, প্রথম বাড়ি তুমি তো একটা ছাগল। জি, সরকারি চাকরি পায় কেউ ছেড়া দেয়? আমি জাস্ট তাকায় আছি। তো এমন আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন থেকেও এমন কথাবার্তা আসে। তো ওটা কয়েকদিন পরে চলে যায়, যা ওই যে অটো পাশে একটা A+ পাই, সবাই ভুলে যায় কথাটা। কিন্তু মাথায় থাকে যে আমার চাকরি করতে হবে, হাবি যাবি, বা প্রাইভেটে টাকা দিবে না, এটাও বলে দিছে। এখন কলেজে এমন পড়ালেখা করি নেই যে ভালো কোথাও চান্স পাবো, আমার কনফিডেন্স ছিল না অ্যাটলিস্ট। তো ভাবি নিজে কিছু একটা করতে হবে, আপনি কোনোভাবে কনভিন্স করতে পারি না যে আমার ইনকামের একটা আমি জব করতে চাই, বা আমি কোনো একটা ছোট্ট বিজনেস করতে চাই, বা এরকম টুকটাক ফ্রিল্যান্সিং করতে চাই। ওনার কথা হলো পড়ালেখা নষ্ট হয়ে যাবে। তো একটা পয়েন্টে আমি টুকটাক এমন লুকায় লুকায় করতে থাকি, যখন রাতের বেলা 10টা বাজে বা ওয়াইফাই অফ করে দেয়, এমন কোনো ফ্রিল্যান্সিং গিগ নাই, আমি করি নেই। তখন এক টাইমে রাফাত ব্যবসায় পরিচয় হয় 2018 দিকে, বিম বানায় কেন জানি নেটওয়ার্কিং হয়ে গেছে। তো অনেক লং স্টোরি, বাট রাফায়েত ভাই আমার একটা কাজ অফার করে, ফেসবুক পেজ ম্যানেজ করা সহজ ঢাকার। তখন সহজ ঢাকায় মনে হয় 46,000 বা 48,000 ফলোয়ার ছিল। তো আমি রাফায়েত ভাইয়ের ইউটিউব ভিডিওগুলো কাইটা ওইখানে আপলোড করা স্টার্ট করি, ভয়ানক ক্লিকবেট মাইরা 1 মাসের মধ্যে 1 লাখের বেশি ফলোয়ার বাইরে গেছে, মানে 48,000 ছিল 1.5 লাখ হয়ে গেছে। তো রাফায়েত ভাই আমার প্রথম লাইভে আসে শাউট আউট দেয়, আমি আরে কি করলাম, আমি এমন তো কিছুই করি, ওনার ভিডিও জাস্ট কপি পেস্ট মাইরা দিছি, আমার কি কৃতিত্ব এনে। তারপর ভালো চলতে থাকে, ওইখান থেকে রাফায়েত ভাই আমার 1/3 টাকা দিয়ে দিত মনিটাইজেশনের, খুব বেশি ছিল না, মানে $200 $150 আর্ন করতাম আমরা, ডলারে। তখন থেকে ডলারে কামাই। তো ওইখান থেকে 6,000-7,000 টাকা পাইতাম, আমার মধ্যে আমি তো জিতছি, আমার হয়ে যায়। 3rd মান্থে কি হয়, একটা কর্পোরেট স্ট্রাইকের জন্য বা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করার জন্য চ্যানেলে মনিটাইজেশন চলে যায়। তখন আমার খুব খারাপ লাগে, আচ্ছা ঠিক আছে, রাফায়েত ভাই তো তখন জব ছেড়া দিছে, শুধু কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা কামায়, আমি একটা আর্নিং সোর্স বন্ধ করে দিলাম, রেভিনিউ স্ট্রিম বন্ধ করে দিলাম। তো আমি আস্তে আস্তে রাফায়েত ভাই থেকে একটু দূরে সরে যাই। এখন বাপরে তো প্রমাণ করছি, আমি ভার্সিটিতে ভর্তিছি নিজের টাকায়, টুকটাক বাড়ি থেকে কামাইতেছি, পড়ালেখাও ভালো, রেজাল্ট ভালো, তখন সিজিপিএ পুরো 4, প্রথম 3 সেমিস্টার সিজিপিএ 4। বাপরে অনেক কনভিন্স করলাম যে আচ্ছা বাবা, আমার একটা জব করা উচিত, তুমি একটু দেখো ম্যানেজ করে দেওয়া যায় নাকি। টিপিক্যাল বাঙালি বাপ যারা থাকে কি বলে আমাদের এসে, আরে দেখ তোরা এই আঙ্কেল বলছে একটা ব্যবস্থা করে দেবো, চিন্তা করে হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ কর, আমার এইখানে লোক আছে, এমন না ঘুষ দিয়ে ঢুকাই দিবে। অনেকে বলেন আর সে ভাতিজা কী করে, ভাতিজার দেখ মনে হাবে যাবি, চাকরি দিব না, ব্যবসা করার চান্স দিব না, হাবে যাবি। তো এমন অনেক আমার বাপরে আশা দিয়ে রাখছে। আমার বাবা বলতে অনেক রিল্যাক্স ছিল যে ওনারা হয়তো হেল্প করবে। তো বাপরে যখন কনভিন্স করছি যে বাপ রাজি আছে, আচ্ছা ঠিক আছে একটা জব কর, আচ্ছা আমি দেখতেছি এখন কার থেকে একটা ছোট্ট একটা পার্ট টাইম জব নিয়ে দেওয়া যায়। সবাইরে বলছে, এমন 3-4 জন বলছে ভাই আগামী মাসে ব্যবস্থা করে দেবো, আগামী মাসে ব্যবস্থা করে দিব, কোনো ব্যবস্থা হয় না। একটা জায়গায় আমার বাপ প্রায় 12-15 লাখ টাকা ওনার লাইফ সেভিং যা আছে সব ইনভেস্ট করছিল, জাস্ট আমি যাতে ব্যবসা করতে পারি, একটা ইন্টারনেটের ব্যবসা ছিল। তো
তো ওইখানে কোনো ডকুমেন্ট ছিল না, তো আমার বাপের টাকাও দেয় না, ব্যবসার শেয়ারও দেয় না। ভোরবেলা একদিন 3:30টার দিকে বের হয়ে গেছি পুরান ঢাকার দিকে, আমার এলাকাটার নাম মনে নেই, না বাসার সামনে যা দাঁড়ায় আছি উনি কখন বের হবে। পরে উনি যখন বাসা থেকে বের হয়েছে হাঁটার জন্য, ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ার জন্য বের হয়েছে, তখন ধরছে। আমার বাপ আমি তখন এর থেকে বেচারা কখনো দেখিনি যাচ্ছে, ঠিক আছে আমার টাকাটা না দেন, আমার ছেলে একটা ব্যবস্থা করে দেন, আমার ছেলে জাস্ট একটা জবের ব্যবস্থা করে দেন যাতে পড়ালেখার খরচটা চালাতে পারে। ওই আঙ্কেলও বলছে আচ্ছা দিব। 1 মাস 1.5 মাস হয়ে গেল আর হয়নি। তখন রাফাত ভাই স্টুডিও দিছে, মাঝে মধ্যে বলতে আয় দেখা যা অফিস করতেছি, আয়স না দেখা যা কেমনে কি করতেছে, একবার দেখতে আয়স না। আসলাম 1-2 বার আসছি, কেমন একটা লজ্জা লাগতো যে বাইরে কমেন্টও করতে পারতেন, কারণ বাসায় বলতে পারবো না যে ফেসবুকে নাচানাচি করি, পড়ালেখা চাইরা ঘাড়াইবো। তো অনেক সাহস করে একদিন বলছি যে বাবা অনেক বড় ভাই আছে, ভাইয়া নতুন বিজনেস স্টার্ট করছে, কী করতেছে বলিনি, বলছি উনি বিএটিতে জব করতো, এমন HR ম্যানেজার ছিল। তারপর জিজ্ঞেস করছে কই পড়ে, বলছি নর্থ সাউথে পড়তো। সিজিপিএ কি 3.7 না কত জানি বলছিলাম, খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, আমার বাবার কিছু জিজ্ঞেস করে না, আচ্ছা ভালো মানুষের সাথে থাকবি, ভালো কিছু শিখবি। তখন এড়াইতাম যে কয় টাকা কামাই, কিছু বলতাম না। কই জব করতেছি, কী করতেছি বলতাম না, বলতাম ভিডিও বানাই, এডিট করি। বলতাম না ফেসবুকে আমরাই ভিডিও বানাই, আমরাই হাসাহাসি লাফালাফি গালাগালি করি। ওগুলা বললে তো আবার অনেক জাজ করতো, ফ্যামিলি অনেক টিপিক্যাল বাঙালি ফ্যামিলি, অনেক জাজমেন্টাল। আর স্যালারি তো বলতামই না। যেদিন আমি রাফাত ভাইয়ের এখানে আসছি, ওই দিনে আমার চাচা আমার ফোন দিয়ে বলতেছে যে একটা টিউশন আছে, ইংলিশ মিডিয়াম একটা ছেলে 3 দিন পড়াইতে হবে সপ্তাহে, 12,500 টাকা দিবে। তো আমি রাফাত ভাইয়ের কমিটমেন্ট দিয়ে ফেলছি যে ভাই আমি এখানে জব করবো। আমি ওদিনে আবার না করতে পারি না যে করবো না। তো আই এম গ্ল্যাড ওদিন আমি না করেছি যে ভাই বাবা চাচা আমি বলে দিয়েছি এখানে, আমি এখানে জব করবো, করে দেখি কেমন হাবি যাবি। তো ওইখান থেকে এখানে এত এখন আমার ট্যাক্স দেওয়া লাগে, অনেক বড় জার্নি। ট্যাক্স ফাঁকি দেওয়ার বইও ভাবা লাগে না, কিভাবে রিবেট পাওয়া যাবে এগুলো ভাবা লাগে। হ্যাঁ স্টোরিজ তো অনেক, একটা করে হয়তো বা শেয়ার করবো আরও আস্তে করে মানুষ আরও, কারণ একটা লাইফের যখন ডিসিশন পয়েন্ট আসে ওটার থট প্রসেস আর যা দিয়ে গেছিস ওগুলো নিয়েও যদি আমরা আলাদা আলাদা কথা বলি, অ্যাবাউট ইউ অ্যাবাউট মি, অনেক কিছু আমরা শেয়ার করতে পারবো। কারণ আমি শিওর আমাদের অনেক স্টুডেন্টরা, স্পেশালি আমাদের এই পডকাস্টটা আমাদের স্টুডেন্টদের ডেডিকেট করে, তারা অনেক কিছু জানতে পারবে যেটা দরকার। এবং আমি যখন তুই কথা বলতেছিস, উই হ্যাভ টট মোর দেন 2000 স্টুডেন্টস, এবং অনেকের সাথে অনেক ক্লোজ রিলেশনশিপ আমাদের হয়ে গেছে, যারা অফিসেও আসতেছে, কথা বলতেছি। আমি রিলেট করার চেষ্টা করতেছিলাম আমাদের স্টুডেন্টদের মধ্যে কারা আছে যারা এই সেম ফেজ দিয়ে যাইতেছে বা মেন্টালিটি কীরকম। এবং আমি এটাও ভাবার চেষ্টা করতেছিলাম যারা আসলে ভালো করতেছে, ফাইবারে ভালো করতেছে, আপওয়ার্কে বাইরে ক্লায়েন্ট হান্ট করে ফেলতেছে, অথবা আমরা জাস্ট ক্লাস নিছি, গল্প করছি, আমাদের ক্লাস তো মোরফে গল্প করে বুঝাই, ওদের সাথে আমি চেষ্টা করতেছিলাম, যেহেতু বয়স একই রকম, তো ওদের ডেমোগ্রাফির মিলটা কোথায় কোথায় দেখতেছি। সো আমি ওইটাই দেখতেছিলাম যে যারা এটাকে বলে অ্যাজাইল, যারা আসলেও যে এটা হয় নাই এটা করব, ওইটা হয় না এটা করব, এরপরে আমি এইভাবে ট্রাই করছি হয় না, এখন আমি ভিডিও এডিটিং ট্রাই করব, এখন আমি এটা ট্রাই করব, এটা না একটা নিখুঁত একটা সিমিলারিটি পাওয়া যায়, এই নেভার কুইট অ্যাটিচিউড যেটা আছে। এবং লাকও অনেক ইম্পর্টেন্ট, তোর ক্ষেত্রে অনেক জায়গায় অনেক লাক কিন্তু অনেক কাজে দিচ্ছে। ওইসব ডিসিশন যদি ওই টাইমে না নিতি, বা আমি যদি একদিন দেরি করতাম, তুই যদি একদিন আগে করতে, অনেক কিছু হইতো না। লাক ইজ ইম্পর্টেন্ট, বাট ওই যেই অ্যাজিলিটিটা আছে যাদের মধ্যে, যে না আমার করতে হবে ভাই, কোনো উপায় নেই, এরাই কিন্তু দেখবি যে সব আগাইতেছে। আমার যেটা হয়তো, আমি প্রজেক্ট নাম বহুত গালি খাইতাম, আমি লিটারালি কানতাম। তো আমার মধ্যে হয়তো আচ্ছা ঠিক আছে এটা হয় নাই, ছেড়া দিই জবটা, কিন্তু কখন ছাড়বো, যখন আমি এই জিনিসটা প্রপারলি ভালোভাবে করতে পারবো, এর আগে না। তো আমি এই রিয়েকশন টাইপের ভিডিওর জন্য গালি খাইছি, ঠিক আছে আমি ভালো রিয়েকশন ভিডিও বাহ নিয়ে পরে ছাড়বো। যখন আমি ভালোভাবে এডিটটা করলাম তখন আরে ভালোই তো লাগে, এমনি চলতে থাকে, আবার নতুন একটা চ্যালেঞ্জ আসছে, এখন আমার রিয়েকশন ভিডিও শেষ, ব্লগ ভিডিও নিয়ে প্যারা খাইতেছি। তখন আবার মনে হয় আচ্ছা ঠিক আছে ব্লগ ভিডিও আমি করে দেখাই, পরে ছেড়ে দিব, পরে আবার ভালো করি, আবার চলতে থাকে। তো আমার না এইভাবেই চলতে থাকে। এক পয়েন্টে মানে রাফাত ভাই, আমি মনে কয়বার যে জব ছাড়ছি, রাফাত ভাই লেভেল 1টা হোক, তুই জানার মধ্যে জায়গা জাস্ট আমি লেভেল 1টা হোক, এমন এডিট নেয়া, মানে আমার মেন্টাল কিছু প্রবলেম ছিল, তো ওইগুলা নিয়ে লেভেল 1 হোক পরে ছেড়ে দে, লেভেল 2 হোক পরে ছেড়ে দে, টপ রেটে হইলে তুই দুনিয়ার বাইরে জায়গা, আমার যায় আসে না। পরে যখন টপ রেটের হই তখন আবার অনেক এমন আস্তে আস্তে যখন আগাই, আস্তে আস্তে রেসপন্সিবিলিটিস বাড়তে থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এক তো বাসায় যাই না গেছে স্যালারি কত, বাসায় একটা বড় অ্যামাউন্ট কন্ট্রিবিউট করি। আমি যখন মানে সোল আর্নার বাসার, আমার বাসায় জানতো না আমি কয় টাকা কামাই। আমার বাপ যদি মানে বাসায় যেতাম রাত 2টা বাজে, 2:30 বাজে বাসায় যেতাম, আমার জন্য সবার জায়গা থাকতে হইতো। আমি থাকতাম একদম গাজীপুরের গ্রামে, এখান থেকে বাসে ঝুলা 2.5 ঘন্টা 3 ঘন্টা যাইতে হইতো। তো বাপ বিরক্ত, আরে আমিও তো জব করি, এত প্যারা হইলে বাদ দিয়ে দে, কয় টাকা পাস। আমার অনেক গুতাইতো, আমি বলতাম না। মার সাথে আবার একটু ফ্লেক্সিবল হওয়া যায়। আমার বাবার স্যালারি মনে হয় এখন বাইরে 25,000 হয়েছে, বাট লাস্ট ইয়ার পর্যন্ত ছিল 22, 22.5। তো মারে আমি বলতো, মারে মা চিন্তা করো না,
ইয়ার এন্ডে আমার স্যালারি বাবার সমান হয়ে যাবো, নাহলে বাবা ডাবল করে ফেলামো। তো বাপ এটা শোনার পর আমার গুতাই তো হচ্ছে, কয় টাকা কামাস আমার ডাবল করবি। তো তা আমি বলতাম না। রাফায়েত ভাই সবসময় বলতো যে এখানে যে আমাদের এইগুলো লেখা থাকতো, প্রজেক্টগুলো লেখা থাকতো, এখানে দাঁড়ায় কথা বলতো, এখানে একটা রিক্সা ছিল। তখন রাফায় বলতো যে এই ইয়ার 31 আমি বলতে চাই তোর বেতন 50, সবার বেতন 50। এই অফিসের মিনিমাম স্যালারি 50,000 টাকা। তো আমি ভাবতাম আরে 50,000 তো হইব না, 20,000 হইলে আমি খুশি। ওটা হওয়ার কথা ছিল 31 ডিসেম্বরে। আমি অগাস্ট সেপ্টেম্বরে 1 লাখ টাকার উপরে কামাই। তো রাফায়েত ভাই যখন প্রথম আমারে অনেক বড় অ্যামাউন্ট অফ টাকা দিছে, তখন আমাদের সাথে আরো 2 জন ছিল। তো তখন আমার অনেক বেশি হয়েছিল প্রজেক্ট। তো প্রজেক্ট বেসিস স্টার্ট করছে ফাইবারে, তখন মাত্র নতুন নতুন টাকা আসা স্টার্ট হয়েছে। রাফায়েত ভাই বান্ডেলে টাকা নিয়ে আসছিল, রুবায়েত ভাই নিয়ে আসছিল যে গুলশান থেকে টাকার বান্ডেল নিয়ে আসছিল। তো আমি লিটারেলি 1 ব্যাগ ভরে টাকা নিয়ে গেছি গাজীপুরে। তখন আমার বাসায় প্রথম স্যালারি বলছি। তো বাবার মারে বসায় সোফার মধ্যে একটা বান্ডেল করে বের করছি, বান্ডেল জাস্ট বের করতেছি, থামতেছি না। এটা কি ইলিগাল? এটা কি লিগাল? তো আমার মধ্যে যে চ্যালেঞ্জগুলো আছে, আমি নিজের অনেকভাবে গেমিফাই করার চেষ্টা করি আমার গোলসগুলারে। আমার বাসায় তো যাই না গেছে, আমার মনে করেন এক্স অ্যামাউন্ট অফ টাকা, মনে করেন 70,000 টাকা আমার বাসায় জানছে, 70,000 টাকা আমার স্যালারি বা আমি এই মাসে দিছি। তো তখন আমি বলছি আমার টাকাগুলো প্রজেক্ট বেসিস, আমার পারফরমেন্স উপরে বেস করে কত টাকা পাবো। তো নেক্সট মান্থে আমার ভালো করে কাজ করতে হবে, কারণ আমার বাবার বলতে পারবো না আমি কম টাকা পাইছি, কারণ আমি কম কাজ করছি বা কাজ করতে পারিনি। ওইটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। তো ফার্স্ট যেই মান্থে টাকাটা দিছি, এরপর থেকে আমার বেস স্যালারি সেমই ছিল, জাস্ট প্রজেক্টগুলো বেশি করতেছিলাম। তো কোনো মান্থে আমার স্যালারি কমে নেই, প্রজেক্ট বাড়ছে, বোনাস বাড়ছে। এইভাবে আমি গোটা গেমিফাই করছি। মজা ছিল। মানে হ্যাঁ, এইটা একটা মজার জিনিস। আমি যেটা বলতে চাই যে ওয়ার্ক প্লেসে 2টা রিজনে মানুষ কুইট করতে পারে। একটা হচ্ছে গিয়ে মানে ওয়ার্ক প্লেসটা অনেক টক্সিক, হ্যাঁ, ইনহিউম্যান টাইপের অত্যাচার হইতেছে, কোনো লজিক নাই। হ্যাঁ, দ্য ওনার্স অর মালিক পক্ষরা ইজ ডেডলি, হ্যাঁ, দে ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট ইউর ফিলিংস। আরেকটা হইতে পারে আমার ইনকেপাবিলিটির কারণে আমি ম্যাচ করতে পারতেছি না। এই অফিসে বা স্টুডিওতে বা গ্যারেজে বা যেটাই বলি আমরা, মেজরিটি ইনক্লুডিং মাইসেলফ, আমাদের যে প্রবলেমটা হইতেছিল আমাদের ইনকেপাবিলিটি। ইট ওয়াজ নট যে আমাদের ওয়ার্ক প্লেস টক্সিক ছিল, কারণ ওয়ার্ক প্লেসটা আমি, সৌমিক, রুবায়েত আমরাই বানাইছিলাম। আমাদের ওয়ার্ক প্লেস আমরা ওরকমই চাচ্ছিলাম যেখানে আমার সারাদিন পার করতে ইচ্ছা করে, কারণ দিনের আল্লাহর 18টা ঘন্টা পারলে এখানে আমাদের থাকতে হতো। জানালা নাই, আমরা জানতাম না, কোনো জানালা নাই আমাদের কিন্তু পুরো কালো বানানো, কোনো নাই এই যে নতুন কালার দেওয়া হয়েছে, বাট ইট ওয়াজ ডার্ক। বাইরে কি দিন না রাত বোঝা যাইতো না, এরকমই এনভায়রনমেন্ট হইতো যাতে থাকতে পারে। মেজরিটি আমি বলবো যে অনেকেরই জবে যারা আছে, অনেকে আমাদের এখানে আছে, আমাদের মেন্টরিং নিতেছে যে ছাড়া দিব। আমারও প্রশ্ন ওইটাই হবে যে ছাড়তে চকির জন্য ওই জায়গাটা অনেক টক্সিক, তুমি মেন্টালি তোমার মায়েরা ফেলতেছে, নাকি তোমার ইনকেপাবিলিটি। শ্রমিকের ক্ষেত্রে যেটা আমি দেখছি, ওর ইনকেপাবিলিটি বা ওর উইকনেসগুলো ও স্বীকার করতে পারতো যে ভাই আমার সমস্যা, নাথিং এলস, মানে আমি পারতেছি না, এটা আমার দোষ, আমি এই প্রজেক্টটা টানতে পারতেছি না, আপনি করে দেন, আমার মাথা রাইট প্লেসে নাই। এই যে আইডেন্টিফাই করতে পারাটা মেজরিটি আমি দেখি কি পোলাপাইনদের যেটা হয়, ইভেন আমি কর্পোরেটে ছিলাম, আমার গল্পটা বলতেছি যে ওয়ার্ক প্লেসে পোষায় না, ওইটা ভাল লাগে না, এরা এরকম ওইটা এরকম, মানে নট নেসেসারিলি ওয়ার্ক প্লেসের সমস্যা, বাট ওর যে উইকনেসগুলো আছে এগুলো স্বীকার করতে চায় না। এমন যে কোনো কিছুতে গ্রোথের প্রথম যেই জিনিসটা মানুষের হওয়া উচিত, টক অ্যাবাউট কর্পোরেট ওয়ার্ল্ড, বিজনেস, ফ্রিল্যান্সিং, কোর্সেস, এনিথিং দ্যাট ইউ আর ডুইং। ভাই সমস্যাটা যে আমার আছে এটাকে আমি জিজ্ঞেস করে দেখছি নাকি নিজের, আমি একবার জিজ্ঞেসও করতে চাই না, এবং মনে হয় যে আমি নিজেরটা স্বীকার মানে আমার কোনো দোষ নেই, সবার দোষ, আমার কোনো দোষ নেই, সবার দোষ। এই জিনিসটা যদি আইডেন্টিফাই করা যায়, ইউ উইল স্টার্ট হ্যাভিং ফান। যখন নিজের ইনকেপাবিলিটিগুলোকে আমরা আসলে নাই করতে পারবো, তখন হঠাৎ করে এনজয় করা শুরু হয়, যেটা আমি দেখি। এবং যে কোনো মানুষ যারা আমাকে জিজ্ঞেস করে, এটাই হওয়া উচিত, আস্ক ইউর সেলফ, এবং অতটুকু বলস থাকা উচিত স্বীকার করার জন্যে বেশ সমস্যাটা আমার না আমার কাজের না ওয়ার্ক প্লেসের, এইটা জেনে তারপর আগানো উচিত। এইটা দিস উইল বি মাই ওয়ান টিপ টু এনিওয়ান আজকের পডকাস্টে যদি কেউ নিতে চায়, যারা, কারণ অনেকেই আছে যারা জব করতেছে, সুইচ করতে যাচ্ছে, আমাদের কাছে মেন্টরশিপ নিতে আসতেছে, যে আমার এক্সপিরিয়েন্সটা জানতে চাই, এটাই আমি সবাইকে জিজ্ঞেস করবো। তবে আমার একটা কোশ্চেন আছে এই ব্যাপারে, যেমন আমি কখনো কর্পোরেট লাইফ এক্সপিরিয়েন্স করি, এটাই আমার একমাত্র ওয়ার্ক প্লেস। আর এইখানে লিটারেলি আমরা যেটা বলি ওইটাই রুল, মানে আমি জানি না
অফিস কেমন হওয়া উচিত, বাট আমার মনে হয় আচ্ছা ঠিক আছে অফিসে যদি গেম খেলা যায় মজা লাগতো, এমন হওয়া উচিত। অফিসে যদি পপকর্ন থাকতো মজা লাগতো, মুভি দেখা যায়। তো আমরা যেটা ভাবি যে মজার ওইটাই করতেছি, বাট কম্পেয়ারটা করতে পারি না। এখন আমিও কিন্তু কাজের জন্য গালি খাইতাম, আবার কাজের জন্য মাঝে মধ্যে হাত বুলাইতেন, মাঝে মধ্যে পিঠে মারতেন। তো কোনটা টক্সিক না ওইটা কেমনে ডিসাইড করেন? আমি যেটা করতাম ওইটা হইলো যে আমার কথা হলো যদি সামনের জন টক্সিক হইতেই পারে, বাট তোমার ফায়দাটা দেখতে হবে আগে। মাঝে মধ্যে এমন হইতো যে রাফাত ভাই একটা ফিডব্যাক দিয়েছে আমারে, আচ্ছা ভাই যেহেতু কইছে ভালোই বলছে, ভাই করে ফেলতাম। আরেকটা মাঝে মধ্যে হইতো যে আমি অনেক এফোর্ট দিছি, ভাই বলছে হয়নি, এভাবে কর। তখন বলতাম না না ভাই যে বলছে আমি দেখাই দিই বাইরে যে এটা করলে হইব না। তো তখন করতাম, করার পর দেখলাম ভালো হয়েছে। মানে সামনের জন্য আমি চ্যালেঞ্জ করতাম, সামনের জন্য যদি ভালো মত ভাবতে হয় নিজের ফায়দার জন্য বা কাজের জন্য মোটিভেশনের জন্য তাই ভাবতাম, যদি খারাপ ভাবতে হতো তাই ভাবতাম। বাট আমার গোলটা থাকতো যে আমি কাজটা যাতে শেষ করতে পারি। আই ডোন্ট নো এটা টক্সিক নাকি টক্সিক না, আমার কাজ শেষ হতো অ্যাটলিস্ট। যেটা হয় কি, যেমন আমি যেহেতু 3-4টা কোম্পানিতে পানি খেয়ে আসছি, ঘুম থেকে উঠা যদি যাইতে না মন চায় অফিসে বা ওয়ার্ক প্লেসে, তাহলে বুঝতে হবে ওই জায়গাটা আমার ফিজিক্যালি মেন্টালি সহ্য হচ্ছে না। ওইটা অন্য বিষয়, কেন সহ্য হচ্ছে না, আমার ইনকেপাবিলিটি নাকি যেটা বললাম। বাট আমার যেটা হয়তো যখনই তুই দেখবি যে কোনো কোচিংয়ে ভর্তি হস, কোনো ভার্সিটিতে যাওয়া শুরু করিস বা যে কোনো করিস, প্রথম দিকে খুব এক্সাইটমেন্ট থাকে, সাজা গুজে যে আরে মেয়েরা আছে, এটা আছে, ওটা আছে, খুব ভালো লাগবে, জুতা পরা যেমন নতুনটা দেখবে, একটা ফ্লেক্সিংয়ের ব্যাপার আছে। অফিসও সেম, যে কোনো জায়গায়। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, তুই দেখবি তুই ঘুমাবি, তোর ঘুমাইতে ভয় লাগে, কারণ তুই জানোস তুই ঘুমাইলে দায়িত্ববোধ থেকে হোক, এক্সাইটমেন্টে হোক, নিজের অফিস গ্রো করার জন্য হোক, তোর মনে হয় কতক্ষণে যাবো, দোকানটা খুলবো কতক্ষণে, আমাদের কাজ কতক্ষণে শুরু হবে। বাট এরকম অনেক জায়গা আছে, এটা যেটা তোর না ভাবলে হয়তো, তুই করছিস কারণ তুই ইনভলভড হয়ে গেছিস, নিজের কাজ ভাবা শুরু করছিস। তো যদি এরকম হয় যে ঘুম থেকে উঠে তোর মনে হয় যে যাইতে মন চাইতেছে না, ওই লোকটারে দেখতে হবে, এর লগে ডিল করতে হবে, তার মানে দ্যার ইজ সামথিং রং। অ্যাজ লং অ্যাজ ইউ ফিল লাইক, মানে এভরি মর্নিং আফটার ইউ ওয়েক আপ ইউ ফিল লাইক আই হ্যাভ দিস সার্টেন রেসপন্সিবিলিটিস, এবং আমার যাওয়া উচিত, আমার কারণে অনেক কিছু আটকা আছে, অথবা আমি গেলে অনেকের অনেক হেল্প হবে, তার মানে ইউর গোয়িং দ্য রাইট ওয়ে। এইটি এভাবেই সবচেয়ে শর্টকাট ওয়েতে এইভাবেই চিন্তা করা উচিত। আমার ওয়ার্ক প্লেসে যেটা হচ্ছিল, ইট ওয়াজ কিলিং মি ইনসাইড। আমার এটা তোর খুব ভালো একটা ইয়ে ছিল যে আমরা যেটা করতেছি এটা কি টক্সিক বা এটা কি রাইট ওয়ে নাকি, রাইট ওয়ে না, নাথিং ইজ রাইট ওয়ে। বাট আই নো আমাকে জাজ করা হচ্ছে গিয়ে আমি কি পড়তেছি ওইটা নিয়ে, আমার জামা কাপড়, আমার চুল, আমার দাঁড়িয়ে যে এরকম দাড়ি তো এখন থেকে না, আমি 10-12 বছর ধরে দাড়ি রাখি, দাড়ি নিয়ে আমার প্যান্ট, আমি কি বুট পরলাম না শু পরলাম, এগুলা নিয়ে জাজ করা হইতো। এরকম আরও অনেক কিছু নিয়ে জাজ করা হইতো। আমি অফিসে যখন গেছি, বিশ্বাস কর, অনেক কম্পিউটার থাকে, উইন্ডোজ কম্পিউটার, ওই লেনোভো না কি জানি, সবাই থিঙ্কপ্যাড সবাই ইউজ করে। মনে কর আমি প্রমোশন পাইছি, লাস্ট অর্গানাইজেশনে প্রমোশন পাইছি, তার আগ পর্যন্ত আমার আগের রোলে যে ছিল ওই ল্যাপটপটা আমাকে দিছিল, এবং ওইটার বয়স মনে কর 4-5 বছর, এবং আমার মনে হয় এটা নিয়ে কাপড় কাচ্ছে, স্কেটবোর্ডিং করছে, সব করছে, মানুষ পিড়াইছে, সব করছে। আমার একটা প্রমোশন পাওয়া, আমি টপ টিমের, কিন্তু একটা যে আমি অপারেশন সাইডটা দেখতাম ওটা টপ টিম মেম্বার আমি, ইউ ক্যান এক্সপেক্ট আ নিউ ল্যাপটপ অর অ্যাটলিস্ট উইচ লুকস নিউ। হেলে মনে কর আমার ঘুরতে হয় যে আমার ল্যাপটপটা চেঞ্জ করা যাবে, কারণ কি তুই মনে কর আমি কুষ্টিয়াতে ট্রান্সফার ছিলাম, অনেক আপ ডাউন করতে হইতো, মনে কর 5-6-7 ঘন্টা করে তো যাওয়া আসাতেই লাগতো। তো ল্যাপটপটা খুলে তো কাজ করতে হইতো, অনেক কিছু চাইতো, তো আমার ল্যাপটপে চার্জ থাকতে হতো 45 মিনিট, 3 ঘন্টাও চার্জ থাকলে করা যায়, হিট হয়ে যেত একদম, তোর কোলে রাখতাম তো গরম হয়ে যেত, ফ্যান চলতো, একদম বাজে একটা অবস্থা। মনে হয় নতুন ল্যাপটপ, ওরা ভাবতো যে নতুন ল্যাপটপ খালি ভাবলর লেগেই, নতুন ল্যাপটপ নিলে নতুন ল্যাপটপের সাথে একটা ব্যাগও দেয়, আর প্লাস এইসব ছোটো ছোটো জিনিস কিন্তু মেক্স ইউ ফিল গুড। এর জন্য তুই যদি মনে করে দেখো, আমাদের অফিসে মোটামুটি আমরা ল্যাপটপ চেঞ্জ করতে থাকি, 32 জিবি র্যাম, 16 জিবি র্যাম, ম্যাকবুকের তাও 64 জিবি র্যাম, আমরা কিন্তু চেঞ্জ করতে থাকি, নতুন ল্যাপটপ দেই, অনেকে আছে আনবক্স করে। এই যে গতকাল আমরা সবাই নতুন মনিটর দিছি, একদম ট্রেনি থেকে যারা মাত্র কনফার্ম হলো এদেরকে দিতেছি। জামা কাপড় দেখ, তুই ভালোভাবে জানো শর্টস আমার অফিসের রুল, হ্যাঁ, যে শর্টস পরলে আমি খুশি হয়ে যায়, শালাপোলা অনেক উপরে উঠবে, এটা পার্টনার বানানো যায়। এই যে এগুলো হচ্ছে কি বুঝছস, এগুলো কিন্তু অনেক বড় কিছু না, তুই চাইলে করা যায়। হ্যাঁ, তুই তোর মতো পরে হয়, আচ্ছা আমার অফিসে তো ল্যাপটপ কেনাই লাগে, তুই ফ্রেশটা ইউজ কর, তুই কেন বাঙ্গাটা ইউজ করবি? ইন্টার্নরা পর্যন্ত আমাদের এখানে নতুন ম্যাকবুক পাইতেছে, তাই না? এটা সো এগুলা কিন্তু ফিল গুড ফ্যাক্টর, এগুলো হচ্ছে মিনিমাম একটা কোম্পানির করা উচিত। সবসময় তো বড় ভাইয়ের জামাটা ছোটো ভাই পরবো, জুতাটা ছোটো ভাই, এটা তো হয় না, হয় একবার ভালো লাগে, 2বার ভালো লাগে, 3বার, কিন্তু কোনো একটা ঈদে আমার তো মন চায় যে আমারও একটা নতুন জামা হোক। সো এই জিনিসটাই আর কি আমরা চেষ্টা করতেছি যে
ছোট ছোট ফিল গুড ফ্যাক্টর, আমার অফিস, আমার বসার জায়গা, আমার ডেস্কের মধ্যে ছোট একটা ক্রেস্ট আছে, ড্রপ আউটসের একটা জিনিস আছে, এই যে আমরা টি শার্ট বানাইতেছি, আমার অফিসের একটা আচ্ছা, মানুষের কিন্তু খুব ভালো লাগে নিজের একটা অফিসের কিছু একটা পরা। এই যে অফিস থেকে প্রতি 2 মাস পর পর 3 মাস পর পর আমরা বিভিন্ন ট্যুরে যাইতেছি, রিসোর্টে যাইতেছি, পার্টি করতেছি, সিনিয়ররা যাইতো বা জুনিয়র, এরকম এই ফিল গুড ফ্যাক্টরগুলোও যদি কোথাও ঠিক করে, টক্সিক জিনিসটা অনেক কমে যায়। হ্যাঁ, কারণ নাহলে সব না অনেক বেশি বেশি লাগে। ওই ল্যাপটপটাও আমার কাছে অনেক বেশি মনে হতো, কারণ ওয়ার্ক কালচার এটা নিয়ে অন্য কোনো দিন আলাপ করা যাবে, বাট এই জিনিসগুলো আমরা চেষ্টা করতেছি। এখন কোন দিকে যায় জানি না, তো নো সার্টেন রুলস। এটা একটা জিনিস রাফাত ভাই থেকে শিখছে, আমাদের অফিসের সব রাগ হলো প্রজেক্ট বেসিস। তো বকা খাইতাম, প্রজেক্ট শেষ করি নাই, জানি না প্রজেক্ট শেষ হবে কোনো না কোনোভাবে। আমি না পারলে রাফাত ভাই করতো, রাফাত ভাই না করলে অন্য আরেকজন করতো। এখনও সেম অবস্থা যে একজন না পারলে আরেকজন করে। প্রজেক্টটা যখন শেষ হয়ে যায় আমরা আবার সব নর্মাল, সবাই আবার মেকআপ করি, যে বকাটা দিত ওটা কোনো না কোনোভাবে মেকআপ করি। রাফাত ভাই যেটা করতো, বইকা টেকা কিছু খাওয়াই দিত, বোনাস দিয়ে দিত, এটা গিফট করতো, ওইটা গিফট করতো, এমন টাইম যেত। আর ফিল গুড ফ্যাক্টর যেটা বললেন ভাই, আমার এখন খুব কম জিনিস আছে যেগুলো দিয়ে আমি খুশি হই, মানে কোনো পারচেজ করার পরে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন অফিসে এই চেয়ার দুইটা আসছিল। হ্যাঁ, এই চেয়ারের একটা হিস্ট্রি আছে আমাদের আর কি। আমাদের এখানে বড় একটা টেবিল ছিল, আরেকটা ছোট টেবিল ছিল পডকাস্টের জন্য, ওই তারের রোল পেঁচানোর, তারের রোল যেটা, ওটার মধ্যে রাফাত ভাই বসতো, আর আমরা অন্য এডিটররা ওই বড় টেবিলটাতে বসতাম। আমরা সবাই বসতাম বেঞ্চে, আর রাফাত ভাই একটা ভাঙা চেয়ার ছিল, যেটা নিয়ে ভিডিও ক্লিপও আছে, আমি ভেঙে পড়েও গেছিলাম। তো এক টাইমে যখন আমরা ফাইবারে স্টার্ট করি, প্রথম দিকে টাকা বের হয়েছে মনে হয় ফাইবার থেকে, তখন নতুন নতুন এডিট করি, অনেকক্ষণ এডিট করতে হয়, আমি বেঞ্চে বসে এডিট করতাম, আর রাফাত ভাই ভাঙ্গা চেয়ার, একজনের ব্যাক সাপোর্ট নাই, নতুন চেয়ার এফোর্ড করতে পারবো না, তো ভাঙ্গারির দোকান থেকে এই দুইটা সেকেন্ড হ্যান্ড চেয়ার আনছে, আর একটা 3,500 টাকার চেয়ার আনছে, যেটার মধ্যে রাফাত ভাই ফিট হতো না। রাফাত ভাই উঠলে রাফাত ভাই কোমার সাথে চেয়ার উঠা যেত। ট্রু, অ্যান্ড ইট রিমাইন্ডস মি, আজকে ওই চেয়ারে বসে আই ক্যান স্টিল রিমেম্বার, আমার মনে হইতেছে আমি ওই জায়গায় কেন জানি রুমে বসলে অন্যরকম ফিলিংস কাজ করে। এই যে নড়তেছে চেয়ারগুলো, আওয়াজ অনেক হয়। আমি আর রুবায়েত, আমার মনে আছে, আমরা নিকুঞ্জতে অফিসে, এবং এখানে দোকান অনেক কম আছে, খুবই ফালতু জায়গা এটা, খাবারের দোকানও কম, জিনিসপত্রের দোকানও কম, খালি হোটেল আছে কয়েকটা। যাই হোক, সো এখন আমরা খুঁজতেছি ভাঙ্গারির দোকান যেখানে চেয়ার বিক্রি করে। সো খুঁজা এই চেয়ারগুলা আমরা পাইছি, 2-3টা চেয়ার আর আমার কোমর লাগানো চেয়ার এবং একটা টেবিল ছোট, অ্যান্ড মনে কর আমরা 12,000 টাকার মধ্যে একটা ডিল পাইছি। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডে অফ আওয়ার লাইফ। এবং রোজা ছিল, হ্যাঁ, ওইটা আনার পরে আমরা আবার ইফতার কিনতে গেছি। আমরা বাই দ্য ওয়ে সবসময় ইফতার অফিসে করে, এটা একটা ফিল গুড ফ্যাক্টর যে অফিসের টাকা দিয়ে, কারণ যেহেতু এখানে পোলায়ন কাজ করতেছে, যেটা হওয়া উচিত, অনেকেই করে। এই যে একটা চেয়ার আর নতুন একটা টেবিল, বেঞ্চের বদলে যে আমি একটু সিনিয়র হয়েছি, আমি একটা আলাদা ব্যাক সাপোর্ট না, বা এটাতে বলে না ব্যাক সাপোর্ট, এটা যে পাইছি, এইটার যে মজাটা, আমি ব্র্যাকে যে সেশন নিতেছিলাম ওই একটা কথা বলতেছিলাম যে তুমি যে সাকসেসফুল হবা, এটা তোমার কতটুক রিসোর্স আছে ওইটা ডিফাইন করে না, তুমি কতটুক রিসোর্সফুল ওইটা ডিফাইন করে। সো হাউ রিসোর্সফুল ইউ আর উইল ডিফাইন। আমাদের তখন কারোই ম্যাকবুক M1 ছিল না, খালি আমার একটা ম্যাকবুক M1 এয়ার ছিল। হ্যাঁ, ওই 8 GB র্যামের, দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট স্পেকওয়ালা ম্যাকবুক আমাদের। আর সবার জন্য আমরা 2014, 2015, 2013 ম্যাকবুক কিনছিলাম, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার মিক্স করে করে দোকান থেকে কিনতাম। 37,000 টাকা, 35,000 টাকা, 42,000 টাকা, 50,000 টাকা, বিভিন্ন দোকান থেকে অনেকে ঠকাইছে, ওদের নাম না নেই, অনেকে অনেক ফালতু জিনিস ধরায় দিছে, আর বুঝতামও না, কারণ আমাদের দরকার ছিল ম্যাকবুকে এডিট করব, কারণ একই অ্যাপ একই দিয়ে করব। আমরা যে শুরু করছি, আমরা যে লেভেল 2 পর্যন্ত গেছি, আমাদের কোনো এরকম না যে সবার এটা ছিল, সবার সব কিছু ছিল, এই যে মাইকটা এরকম ছিল, এরকম কোনো কিছুই ছিল না। জাস্ট ছিল যে করতে হবে ভাই, এই ল্যাপটপে রেন্ডার দিলে গরম হয় এরকম, আমি জানি না, মেক ইট হ্যাপেন, মানে কর, তুই কেমনে করবি আমি জানি না। টপ রেটেড হওয়ার কিছুদিন আগে রাফায়েত ভাই আমার নতুন ম্যাকবুক প্রো কিনা দেয়, ওই যে M1 এরটা, তাও 8 GB ভেরিয়েন্ট, 8 GB 256, কোনটা ওই যে যেটা টাচওয়ালা। তাও শর্ত কি ছিল, আমার ভালো ল্যাপটপ পাইতাম আরো, তো এর আগে একটা ভয়ানক ব্রেকডাউন হয়েছে আমার, তো ওটা তো ল্যাপটপ পোস্টপোন হয়ে যায়। রাফাত ভাই কইছে যে 3টা প্রজেক্ট ছিল, 3টা প্রজেক্ট তুই শেষ করস তাইলে পাবি। এর মধ্যে একটা ভিডিও ছিল মনে হয় 20 মিনিটের, এর মধ্যে লিটারালি আমার কোরআনের আয়াত লিখতেছে আরবিতে। আরেকটা ছিল কারপুল ক্যারিওকে টাইপের, ওইটা 40 মিনিটের ভিডিওটা শেষ করছি। আরেকটা 6-7 মিনিটের ভিডিও ছিল, ওটা সারা রাত জায়গায় 3টা ভিডিও শেষ করছি। পরদিন সকালবেলা রাফাত ভাই ল্যাপটপ নিয়ে ঢুকছে অফিসে। তো না, এটাই, এই যে আমরা যে পডকাস্ট করতেছি, এটা হচ্ছে কি লাইফ, যে
আমাদের ক্লায়েন্টের আপডেট আমি আবার বিভিন্ন গ্রুপে দিতে হচ্ছে। সো স্যাডলি গাইজ, আপনারা আমাদেরকে কখনোই অ্যাটেনশনে দেখবেন না, কারণ দেখা যায় যে আমাদের এক সময় এখানে মনোযোগ দিতে হবে, উইচ ইজ টোটালি ফাইন। সো হ্যাঁ, মানে সবাই এখনেরটা দেখে, অ্যান্ড সত্যি কথা বলতে এখনেরটাই দেখাই। সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য অনেক অথরিটি কপ চাইতেছে, যে আমি যদি দেখাই আমি অনেক সাকসেসফুল, আমার অনেক টাকা আছে। হ্যাঁ, বাংলাদেশে মাশরুমের মতো অ্যান্ড্রুটেড জন্ম নিতেছে, বুঝছিস, মাস্কিউলিন, টাকা আছে, এই আছে সেই আছে, সবাই বলতেছে বড়লোক হও কাজ করো, বড়লোক হও কাজ করো। কি করতাম, কি কাজ করবো? কি বলে, তুমি জানো তুমি গরিব, তুমি কালকে থেকে যদি বড়লোক হয়ে যাও তুমি আর গরিব না, জিনিসটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তোমার অনেক কম টাকা নাও, হ্যাঁ, তোমার ম্যাকবুক নাই, ম্যাকবুক কিনে ফেলো, এরকম হয়ে গেছে। ইট ইজ ভেরি স্যাড যে কতটা বাজেভাবে আমাদেরকে মানে এই ইয়ে করা হচ্ছে। সো যেটা আমি বলতেছিলাম যে আমরা না অনেকে হারায় যেতেছি, মানুষ অনেক সাকসেস দেখতেছে, এরকম দেখতেছে, বাট রিয়েল স্টোরি আমরাও অনেক নার্ভাস হই। আমাদের স্টুডেন্টরা ভাবে কি ভাইরা নার্ভাস হয় না, ওদের কত কামলি ডিল করে ক্লায়েন্ট। এখন ওই যে ক্লায়েন্টরা একটা পডকাস্ট করব, বেশিক্ষণ হয় না, 40 মিনিট মনে হয় হয়েছে, এর মধ্যে ক্লায়েন্টদের মেসেজ, ক্লায়েন্ট ফোন দেওয়া শুরু করছে। হ্যাঁ, ক্লায়েন্ট লিটারেলি ফোন দিতেছে কারণ আমি ওকে রিপ্লাই দিতেছি না। আমারও প্যানিক হয়, আমারও ভয় লাগে। বাট সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি অথবা আমার যখন মেন্টরিং করি মানুষদের, তখন না ওই ব্রেকডাউনটা দেখাইতে পারি না, ব্রেকডাউনটা দেখানো যায় না। বাট আপনারা যদি আমার ওই স্ট্রং পার্সোনালিটি নিয়েই সবসময় ভাবেন, বা যে কোনো XYZ দেখে ভাবেন যে ওইটাই রিয়েল এবং ও সারা জীবন কোনো ছিলই না, ও ভয় লাগে না, অথবা আগে ভয় পাইতো এখন ভয় জিনিসটা কি এটা ভুলে গেছে, এটাই ভুল। আমাদেরও ফাটে, প্রতিদিন ফাটে, প্রতি রাত্রে ফাটে, অবস্থা খারাপ হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। ডোন্ট থিঙ্ক যে সাকসেসফুল হয়েছে বা যারা হয়েছে ওরা এমন কোনো সিগমা লেভেলে চলে গেছে যেটা আনটাচেবল, আমার পক্ষে সম্ভব না। প্রত্যেকটা মানুষ স্ট্রাগলিং, যার টাকা আছে সেও স্ট্রাগলিং, যার টাকা নাই সেও স্ট্রাগলিং। হ্যাঁ, টাকা থেকে স্ট্রাগল করা ভালো, যেটা রিয়েলাইজ করছি, যে টাকা থেকেও আমি দেখছি, টাকা না থেকেও দেখছি, টাকা থেকে মানুষের গালি খেতে বেশি ভালো লাগে। করল্লায় কান্না থেকে ক্রাউনে কান্না করা বেটার। এটাই টয়োটা করলা থেকে ক্রাউনে কান্না করা অনেক বেটার। যাই হোক, সো আমি সবাইকে এটাই বলবো যে আমি জানি অনেকেই অনেক মোটিভেশন দিচ্ছে, অনেকভাবেই হচ্ছে, আমরাও দিচ্ছি ইভেন ইনফ্যাক্ট, বাট এখানে আমরা লিটারেলি চেষ্টা করতেছি যে অ্যাকচুয়াল স্টোরিগুলো বলতে। এটার কারণে যদি আমার সুপার হিউম্যান না লাগে, উইচ ইজ টোটালি ফাইন, বাট বিকজ উই আর জাস্ট আ হিউম্যান, জাস্ট মানুষ। সো এক্সপেকটেশন বা অ্যাচিভমেন্ট ওগুলো একটু বুঝেই সেট করা উচিত। এবং আমাদের ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে মানুষরা আমাদের এই সাইডগুলো জানুক, এই সাইডগুলো বুঝুক। অ্যান্ড স্যাড পার্ট বা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাগল শেষ হয় নাই। ইভেন আজকে এখানে দাঁড়ায়ও আমরা অনেকভাবে স্ট্রাগল করতেছি বিজনেস বড় করা। এবং আমাদের না আগে ছিল কত টাকা কামাই করব, কি গাড়ি কিনবো, আমি সুপ্রা কবে নিব, নতুন সাইবার স্টার আসছে ওটা দেখতেছি, গুড টার্গেটস। আগে ছিল চেয়ার কোনটা কিনবো, এখন গাড়ি কোনটা হয়েছে। একটা লং একটা জার্নি আছে, শর্ট টাইমে লং একটা জার্নি আছে, এটা করতেছে এবং এটা অনেকেরই করতে হবে। বাট ওইটাই আমরা আর কি উইল ট্রাই আর লেভেল বেস্ট টু বি অথেন্টিক রাদার দেন সুপারফিশিয়াল আর্টিফিশিয়াল কথা বলা। আমি চাই আমার একটা পুরা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে। সৌমিক, হ্যাভিং নো আইডিয়া অ্যাবাউট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস, নাও অ্যাজ আ প্রো অ্যান্ড টপ রেটেড সেলার, ও একটা মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট আর্নিং ফাইবার প্রোফাইলস অফ সাবকন্টিনেন্ট ম্যানেজ করতেছে। সো এইটার আমার খুব চাই যাতে অ্যাটলিস্ট আমরা ওই ভ্যালুটা আমরা দিতে পারি যেটা মানুষ আমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছে। সো এর মধ্যে অনেক উল্টাপাল্টা কথা বলবো, অনেক ইন্টারেস্টিং হবে, অনেক গল্প। এবং আমি চাই মানুষ আমার গল্প অনেক কিছু জানে, আবার অনেক কিছু জানে না, ইন্টেনশনালি আমি একটু মাখায় বলি। বাট এই জার্নিতে আমি চাই সৌমিকের গল্পগুলো একটু জানুক, কারণ ম্যাক্সিমাম যারা দেখতেছে বা দেখবে ওদের বয়স 20, 21, 22, 23, 24 এরকমের কাছে ধীরে। এইগুলার আপনাদের এই ভেড়ার পাল যদি বলি, ভেড়ার পাল থেকে যদি একটা ছাগল বের হয়ে যেতে পারে, ওয়াই নট ইউ গাইজ। সো এই জিনিসগুলোর জন্য ট্রাই করতেছি। এবং আপনারা দেখবেন যে আমি চাই সৌমিকের স্টোরি মোর অ্যান্ড মোর শুনতে, কারণ ওইটা প্লাস ও যখন গল্প বলে আমার মনে হয় যে আমি কি করছিলাম, আমি কি করা যাইতো। একটা ইন্টারেস্টিং জিনিস যেটা এখন হইতেছে আমাদের, আগে ছিল কত টাকা কামাই করব, যেটা বলতে গিয়ে হারায় গেছি। এখন হয়ে গেছে কিভাবে সাস্টেইন করতে পারি, কারণ আমরা 20, 25, 26 জনকে একটা টিম রান করতেছি, ওদের জব যাতে সিকিউর থাকে, কারো যাতে চাকরি হারা না হইতে হয়, তাও আবার ড্রপ আউট। কারণ আমাদেরকে দেখে ওদের অনেক স্বপ্ন গুছায় ফেলছে, বাসা একটা টাকা দেওয়া শুরু করছে, একটা জায়গায় বাসা নিয়ে নিছে। তো এটা নিয়ে কি তোর কিছু আছে বলার? বলতো
আমার সবচেয়ে রিল্যাক্সিং পয়েন্ট ছিল যখন আমি এডিট শিখা গেছি। ফাইবার একটা পয়েন্টে যাওয়ার পরে রাফাত ভাই ভিডিও দেখে না, ক্লায়েন্ট 5 স্টার দিতেছে, আমার লাইফ অনেক চিল। 2টা ভিডিও 3টা ভিডিও আমি নামাই ফেলতেছি, তারপর আমার লাইফে অনেক টাইম আছে। ডিসকর্ডে ফ্রেন্ডের সাথে মুভি দেখতেছি, বাইরে ঘুরতে যেতেছি, রেস্টুরেন্টে খাইতে যেতেছি, লাইফ খুব ভালো চলতেছিল। হঠাৎ করে রাফাত ভাইকে ডাক দেয়া বলে, আচ্ছা উই নিড টু এক্সপ্যান্ড, আমাদের আরও লোক হায়ার করা উচিত, আরও এডিটর হায়ার করা উচিত, ট্রাস্টেড পোলাপাইন লাগবো যাতে ক্লায়েন্ট টাইন চুরি আবার না হয়। তো তখন চিন্তায় পড়ে গেলাম কই থেকে পাবো। আরে ফ্রেন্ডের আন ট্রাস্টেড পোলাপাইন, ফ্রেন্ডের আনলাম আমার 5টা ফ্রেন্ডরে, একটাও এডিট পারে না। এর মধ্যে দুজন অনেক ভালো গেমার ছিল, আর 3জন কখনো পিসি ধরে নেই, মানে টাচই করে নেই পিসি। সবগুলা মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ওরা জাস্ট মানে আমরা জানি তো বাংলাদেশে কম্পিউটার সিএসসি স্টুডেন্ট, খাতায় কোড লেখে, একটার পিসি ছিলও না। ওদেরকে পিসি তো কখনো চালায়নি, ওদের ল্যাপটপ পরের কথা, ম্যাকবুক ধরাইছি, ম্যাকবুক ধরায় ওদের টাচ প্যাড এডিট করানো শিখাইতেছি। ইংলিশ অনেক ঝামেলা, এডিট বুঝে না, কন্টেন্ট কনজিউম করে না। আমার এখনও মনে আছে রাফায়েত ভাই সবগুলা ছেলে ডাক দিয়ে এক একবার জিজ্ঞেস করতে, তোর ফেভারিট কন্টেন্ট কি, লাস্ট যে মুভিটা দেখছো সবচেয়ে পছন্দের মুভিটা কি ছিল। আমার এক ফ্রেন্ড বলছে যে ভাই মুভি তো দেখি না, তো কি দেখো, সিরিজ দেখি। কি দেখো, ফেভারিট সিরিজের নাম বললো, ব্যাচেলর পয়েন্ট। ও মাই গড, আমার মনে হচ্ছে মাটি ফাইটা যাক, আমি ভিতরে ঢুকা যাই। তারপর ওই ছেলে এখন এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার জন্য এডিট করে, এত ভালো এডিট করে, এত ক্লাস এডিট করে, ব্যাচেলর পয়েন্ট দেখতো। নো অফেন্স। তো ওরা যখন এখানে জয়েন করছে, বাট ইভেন ইফ ইউ গেট অফেন্ডেড বাই ইট, ইটস ওকে, ইউ শুড। তো ওরা যখন জয়েন করছে, আমার লাইফ নতুন করে একটা নতুন চ্যালেঞ্জ আসলো। আমার লাইফ খুব ইজি গোয়িং ছিল তখন, আমি তো সেট, আমি এডিট শিখা গেছি। রাফায়েত ভাইরে কী বলে, রাফায়েত ভাই চুপ হয়ে যায়, রাফায়েত ভাই বকে না, আমি জানি। ক্লায়েন্টও কত চুপ হয়ে যায়, যতটুকু এডিট করে ওটুকুই করি। ওদের নতুন করে এডিট শিখাইতে ওরা কিছু ধরতে পারতেছে না। ওদের একটা কাজ দিতেছি, আমি অন্য কাজে ফোকাস করতেছি, ওরা দেখি কাজটা হয় নাই। এমন হয়তো ওদের বলতাম যে এই কাজটা কর, পরে আমি এটা বাদ বাকিটা আমি ক্লায়েন্টের সাবমিট দিই। আমি ওদের ভিডিও দেখতাম না, কারণ জানতাম ফালতু হয়েছে, আমি নিজে করে ফেলতাম। রাতেবেলা ঘুম আসতো না, ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, রাফায়েত ভাই যদি জানে যে বাদ বাকি এডিটরগুলোর এই অবস্থা, তাহলে তোদের জব থেকে বের করে দিবে। ওদের তো আমি স্বপ্ন দেখাইছি যে আচ্ছা ঠিক আছে, দেখ আমার লাইফ এত সুন্দর, আমি এত টাকা কামাইছি, তোরাও কামাইতে পারবি। বাট এমনি চললে তো হবে না, বা হঠাৎ করে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কেমনে হবে। ওদের আমাদের কোম্পানি যদি কোনো খারাপ একটা রেটিং আসে, আমাদের কাজ যদি চলে যায়, তখন তো আমি আবার 5জন এডিটরকে ছাঁটাই করতে হবে। প্রথম যখন জয়েন করছে, 5টা নতুন ম্যাকবুক না, 5টা সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক নিতেছিল। এক একটা অ্যাভারেজে 55,000 পড়ছিল। 2টা মনে হয় একটু ভালো নিয়েছিলাম, 75,000 টাকা, 2015 সালের ল্যাপটপ। বহুত ধরা খাইছিলাম ল্যাপটপগুলো নিয়ে। তো আমি হিসাব করতেছিলাম কয়টা প্রজেক্ট করলে ওদের থেকে ল্যাপটপের টাকাগুলো উঠবে। ওদের আবার 3 মাস ইন্টার্নশিপের ট্রেনিং, 3 মাস ট্রেনিং দেওয়ার কথা ছিল। 3 মাসে এত টাকা দিতে হবে, ওই টাকাটা কয়টা প্রজেক্ট করলে উঠবে, কবে থেকে স্টার্ট করতে হবে, এমন চিন্তা ভাবনা রাতে ঘুমাইতে পারতাম না। তখন আমার ঘুম আরাম হয়েছে অ্যাকচুয়ালি। তখন ওদের বকতাম যে দেখ এমনি করতে হবে, অমনে করতে হবে। কোনোভাবে যখন হয় না, আমি আর পারতেছিলাম, আমি হার মাইনাই ফেলছিলাম যে হবে না ওদের দিয়ে। রাফাত ভাই বললো একটু ট্রাই করা দেখ, ওরা তোদের মানে তুই হয়তো 1-2 জনের সমান এডিট করতে পারবি, বাট 5 জনের সমান পারবি না। তো 5 জনের শেখানোর ট্রাই কর, তোর কাজগুলো কমা। তো আস্তে আস্তে ওরা যতটুক পারবে ওটুক দিয়ে স্টার্ট করি, আস্তে আস্তে ওভারলোডগুলো একটু বাড়াইতে থাকি। একটা পয়েন্টে ওদের না পাইরা রাতেবেলা আমি সবগুলো আটকেছি অফিসে আটকে 20টা শর্টস নিছি, 5 জনের ভাগ করে দিয়েছি শর্টসগুলো। যারা এডিটর তারা রিলেট করতে পারবেন। আমি স্টক ফুটেজগুলো মার্ক করে দিয়েছি, মানে 50টা স্টক ফুটেজ ডাউনলোড দিয়ে দিছি, সবাই ঘুরায় ফিরায় ইউজ করবে একটা অ্যাকচুয়াল ক্লায়েন্টের ভিডিও। এই সার্টেন ওয়ার্ডসগুলোতেই হাইলাইট করবি। পুরো ভিডিওতে ক্যাপশন হবে, প্রতি 10 সেকেন্ড পর একটা স্টক ফুটেজ আসবে, এর বেশি না। একটা শর্টস ছিল 60 সেকেন্ডের। ওরা সারা রাত কষ্ট করছে, প্রথম দিকে অনেক স্ট্রাগল করতেছিল। ভোরবেলা ওদের মুখে একটা হাসি দেখছি যখন সবগুলো শেষ হয়ে গেছে, সবাই খুশি হয়ে বাসায় চলে গেছে। এরপর থেকে ওদের আমার তেমনভাবে ধরতে হয় না, ওরা এডিটর হয়ে গেছে। এমন আস্তে আস্তে যখন লাইফ আবার ইজি হয়ে গেছিলো, ওরা এডিট পাই হয়ে গেছে, তখন আবার আরেক নতুন ব্যাচ নেওয়া স্টার্ট করছি। তো এমন আস্তে আস্তে যখন এডিটিং ইজি হয়ে যায়, এডিটর ম্যানেজ করা ইজি হয়ে যায়, তখন নতুন একটা টুইস্ট নিয়ে আসে, রাহুল ভাই চল কোর্স বানাই। না, কোর্সেরটা কিন্তু এটা একটা ফুল স্টোরি আছে। ফাইবার থেকে আমাদেরকে বলছিল যে ওয়াই ডোন্ট ইউ গাইজ বিকাম দ্য ট্রেনার, অফিসিয়াল ট্রেনার। যারা ফাইবারের নতুন সেলার আছে ওদেরকে ট্রেন করো, ওদেরকে দেখাও। ওরমভাবে আসছে। ইটস আ বিগ হিউজ স্টোরি যে আমরা $450 দিয়ে মানুষকে শেখাইতেছি মাত্র 6টা লাইভ ক্লাস। তাহলে বাংলাদেশে $50 দিয়ে কেন শেখায় না, এরকম একটা থেকে ভিশন থেকে শুরু হয়েছে। বাট ইফ ইউ ক্যান টেক সামথিং আউট অফ আজকের ডিসকাশনে, অফিস নিয়ে কথা বলছি, ওয়ার্ক কালচার নিয়ে কথা বলছি, ওইটা হচ্ছে গিয়ে
আগে ছিল হচ্ছে গিয়ে হ্যাঁ আমরা আমাদের ফ্রেন্ড থেকে নেপোটিজম অনেক করছি, ওখান থেকে হায়ার করে ছোটো ভাই ব্রাদারদের থেকে হায়ার করে আমি আমার ফ্রেন্ডদের কাইনা এটা বানাইছিলাম। বাট ফ্রেন্ডের ফ্রেন্ড এরকমভাবে আসছে, আর এখন অনেক স্টুডেন্টরা আসছে, স্টুডেন্ট থেকে ওরা ট্রেনি থেকে জব গ্রেড 1-এ চলে গেছে। মেন ফোকাস এখন যেটা দেখবেন আপনারা একটা টোন হয়তো বা পাবেন, ইটস মোর অ্যাবাউট হাউ ইউ ক্যান প্রোটেক্ট দেম, তাদের জবটা কেমনে সেভ করা যায়। এটা প্রথম থেকেই ছিল যে মাইন্ডসেট চাকরি খাওয়া অনেক ইজি, যা আরাবি না গন এনে তোর 1 মাসের অ্যাডভান্স স্যালারি, এনে 2 মাসের অ্যাডভান্স স্যালারি, তুই আরাবি না শেষ, অন্য জব খুলে খোঁজা জায়গা, মানুষও খুঁজে আছে 2 মাস কিছু না করলে টাকা পাবো। বাট এই যে 3 মাস একজনকে ট্রেনিং দিলাম, তারপরেও পারতেছে না, কেন পারতেছে না, ওর সমস্যাটা কোথাও হইতেছে, এবং ওকে ওই পর্যায়ে নেওয়া যাতে ও কাজ করতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, এটা খুব কম মানুষ চায়। হ্যাঁ, কারণ বাংলাদেশে আসলে জবের এতটা অভাব হয়ে গেছে যে আমরা এখন একটু আপার হ্যান্ডে আছি, তো ইটস ইজি টু ফায়ার পিপল, ইট গিভস ইউ আ সেন্স অফ পাওয়ার। হ্যাঁ, একটা মেইলিগো একটা বুস্ট হয় বা বসদের যে আই হ্যাভ দ্য অথরিটি টু ফায়ার ইউ। বাট এখন পর্যন্ত ইভেন কালকে আমরা একটা ডিসাইড করছি যে আমাদের একজন রিসোর্স অনেক স্ট্রাগল করতেছে, আরেকটু চান্স দেই। ও কোনো ভ্যালু এখন পর্যন্ত অ্যাড করতেছে না, কিন্তু করবে, কারণ ওর পিছনে আমরাও যেরকম ইনভেস্ট করছি, ও ডেডিকেশনের মাধ্যমে হয়েছে। নট নেসেসারিলি বিশ্বাস করেন, যেটা পড়ালেখা করতেছেন, যেটা পড়ালেখা আমরা কইরা আসছি, এই মার্কেটিং এরকম, ম্যানেজমেন্ট এরকম, HR এরকম, পুরা গুগলি, সত্যিকারের ওয়ার্ক প্লেস ইজ ভেরি ডিফারেন্ট। সো ওরাও একটা শখে থাকে। আমি এটা আসলে কোনো ভাবি নাই, স্পেশালি আমাদের ছেলেপেলেরা, তারা কখনো কল্পনা করছিল যে ভিডিও এডিটর হবে, ক্লায়েন্টদের ভিডিও এডিট করবে, যেগুলো ইউটিউবে দেখবে ক্লায়েন্ট এরকম হচ্ছে। সো আমরা যেটা চেষ্টা করতেছি যে কত দূরে ঠেলা যেভাবে রাখা যায়, সারভাইভ করানো যায়, বিকজ স্বপ্নের উপরেই দাঁড়া হয়েছে ডিজিটাল ড্রপ আউটস, ডাবল আর স্টুডিওস, যেটাই বলি না কেন, রাফায়েত রাকিব আমার নাম না, এখন এটা একটা যেটা হয়ে গেছে যে আমরা সবাই কাজ করে হচ্ছে একটা ব্র্যান্ড ইমেজ থাকার জন্য, একটা বিকান হিসেবে কাজ করুক। বাট মানে ইটস ভেরি, মানে আমরা অনেক ফরচুনেট যে এরকম একটা সিচুয়েশনে চলে আসছি যে মানুষ আমাদের কারণে স্বপ্ন দেখতেছে যে লাইফটা এরকম হবে, এরকম হয়ে গেছে, এবং আমরা অনেক কঠিন একটা দায়িত্ব নিয়ে নিছি। কেমনে নিছি জানি না, যে ড্রপ আউটদের চাকরি দিব, এদেরকে রাখতে হবে, হ্যাঁ, যাদের কোনো ডিগ্রি নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, সার্টিফিকেট নেই, ইম্যাজিন যাদের ওদের বাপ মারা পড়ালেখা করাইতে পারে নাই, আমরা বসায় 8 ঘন্টা কাজ করাবো, হ্যাঁ, তাও ডিসিপ্লিন ওয়েতে, তাও যাতে দেয়, যেটা মার্কেট প্লেসে দিব, যেটার উপর আমাদের রেটিং ডিপেন্ড করবে। অনেক বড় একটা চ্যালেঞ্জ, অ্যান্ড ইটস নট ইজি। এভরিডে উই ফিল লাইক লাইফ ওয়াজ সিম্পলার, অথবা লাইফ উইল বি সিম্পল। এবং এই যে লাইফ ওয়াজ সিম্পলার, লাইফ উইল বি সিম্পল, এই জিনিসটা আমাদের সাথে সাথে মুভ করতেছে। আমরাও আগে, এটাও আগায়, প্রতিবার মনে হয় যে আগে ভালো ছিল, পরে ভালো হবে। ভালোটা নাই, ট্রাইং আর লেভেল বেস্ট টু এনজয় আর লাইফ, হয়তো বা 15-20, ইভেন এই পডকাস্টটা সবচেয়ে রিল্যাক্স হতে, বাট এই পডকাস্ট করতে করতেও ক্লায়েন্টের সাথে মারামারি হতেছে, ক্লায়েন্ট কল দেওয়া শুরু করে দিচ্ছে। আমার জাস্ট দেখতে নোটিফিকেশন পুরো স্ক্রিন ঘুরে গেছে, এগুলো সব দেখতে হবে। সো এই হচ্ছে কি অবস্থা। এই কারণে আমরা চাইলেও বেশিক্ষণ আড্ডা মারতে পারি না, বাট দিস সামথিং উই স্টার্টেড বিকজ উই নো উই হ্যাড টু। We have worked really hard for 2 of our channels, Shoavs Dhaka and Rafayat Rakim, Rafayat our page, Shoavs Dhaka page. We have worked really hard. শ্রমিক যেটা বলতেছিল Shoavs Dhaka পেজ দ্বারা করাইছে, যেভাবে করে, যেগুলো এখন ক্লায়েন্টের জন্য আমরা করি, অথচ নিজেদের যেগুলো দ্বারা করেছি অল্প অল্প করে, বুদ্ধি করে, প্ল্যান করে, এই টেবিলের উপরে স্ক্রিপ্ট লিখে যে এইটা করবো ওইটা করবো, নিজেদের লিটারালি দোজ আর আওয়ার বেবিজ। ওগুলারে আমরা উই আর নট বিং অনেস্ট উইথ দেম, নট জাস্টিফাইং, মানে তারা জাস্ট দে আর জাস্ট সিটিং। 1 বছর আগে ভিডিও দিছি। সো দিস ওয়াজ দ্য ফাইনাল ট্রাই, যে উই শুড অ্যাকচুয়ালি ট্রাই টু কাম অ্যান্ড মানে শো আওয়ার সেলফস, মানুষকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করি, অনেক জ্ঞান দেবো, অনেক টাকা নিয়ে কথা বলবো, কত টাকা কামাই করেছি এগুলা, আর নো বুলশিট, নো বিএস। আমরা এরকম টাকা জিনিসটা বলবো না যে হাসল করো তাহলেই টাকা হবে, 30 লাখ টাকা কামিয়েছি, 40 লাখ টাকা কামিয়েছি, এটা করলে এটা হবে, হ্যাঁ, গরিব বড়লোক হয়ে যাও, সো এগুলো বলে কোনো লাভ নাই। what the exact ways, the blueprint, যেটা করে আমরা আমাদের প্রোফাইল দ্বারা করাইছি, এত দূরে আসছি, এভাবে গেছি। একটা ইয়াং ছেলের স্ট্রাগল কী ছিল, আর আমি যার বয়স 36, 37, সোসাইটির এত বড় একটা প্রেশার আছে, ওর কী কী জিনিস ভাবতে হয়। আমরা জানি 2 এন্ডের মানুষই এখন একটা দোটানায় আছে যে আমি কী নিয়ে ক্যারিয়ার করব, অথবা আমার এই ক্যারিয়ার আমার ভালো লাগতেছে না। উইল ট্রাই আর লেভেল বেস্ট টু গিভ অল দ্য এক্সপিরিয়েন্সেস যেটা হয়েছে, এবং খুবই রভাবে। সরি আমাদের ল্যাঙ্গুয়েজ এত পশ না, এত সুন্দর করে বলতে পারি না, স্টুডিও একদম অন্ধকার। হোয়াট ডু এক্সপেক্ট বাই বেসিক ঢাকাইয়া পোলা? হ্যাঁ, এটাই। সো বেসিক ঢাকায় পোলা পাইন।
সো দ্যাট ওয়াজ ইট। আমার মনে হয় আর আর এর চেয়ে বেশি আর ঢোল না পিটাই। হ্যাঁ, ডোল না আমি জাস্ট খালি একটু বলতে চাই যে হ্যাঁ আমরা সবসময় ট্রান্সপারেন্ট ছিলাম, আমরা কোর্স ক্যান স্টার্ট করছি, এটা আমাদের একটা এক্সটেনশন। কারণ আমরা অনেক অনেক কষ্ট করছি এই স্টেজে আসার জন্য, যাতে আমরা মানুষকে শিখাইতে পারি। কিন্তু সবসময় গোল কখনোই টাকা কামানো মেনলি ছিল না, টাকা কামাই একটা বাই প্রোডাক্ট। বাট এমনও না যে আমরা সমাজ সেবা করতেছি, আমাদের অ্যাকচুয়ালি ভালো এডিটর দরকার ছিল। আমরা এখনও এডিটর হায়ার করতেছি, এই যে অলরেডি সর্টেড করে রাখছি সিভি, 30 জন সিলেক্টেড হয়েছে, ওদের থেকে 10-15 জন যে কজন পারি নিব, ইচ্ছা আছে এবার 15 জন নেওয়ার, বাট দেখি পারি কিনা। তো একবার কি হয়েছে, আমি পোস্ট করছি আমার এডিটর দরকার, প্রায় 1200 সিভি পাইছি আমি, 1200। এর থেকে 15 জনের মতো এডিটর নিছি, একজন এডিটর আমার অফিসে নাই এখন, একজনও নাই। তো ওই দিন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই এডিটরগুলো তো এডিট পারতো, ওর তো এডিটর, তাহলে আমাদের এই যে আমাদের নেপোটিজমের প্রোডাক্টগুলো যারা কিছু পারে না, ওদের হাতে ধরা ধরা শিখাইছি, ওরা কেন ওদের থেকে বেটার করে? ওরা ওদের থেকে কি বলে এটারে, খারাপ জায়গা থেকে আসে, শুনতে খারাপ লাগে, বাট আমরা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, ইভেন আরও নিচের মানুষও আছি আমরা এখানে। ওরা পশ ব্র্যাকে স্টুডেন্ট, নর্থ সাউথের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিউপি স্টুডেন্ট কেন পারতেছে না? কারণ দে ওয়ার নট মেড ইন ডাবল আর স্টুডিওস, তখন ডাবল আর স্টুডিওস ছিল, তো আমরা মেড ইন ডাবল আর স্টুডিওস। আমরা যে এডিটরগুলো নিব, আমাদের যাদের সাথে আমাদের ওয়েভলেন্থগুলো মিলবে, তাদের আমাদের মতোই হইতে হয় কোনো না কোনো কারণে, অ্যাটলিস্ট মেন্টাল স্ট্রেংথটা আর বুঝার ক্যাপাবিলিটিটা। কারণ আমরা সবাই কেউই কিছু পারি না, হয়ে যাবে, পুরা ফেলবো, চিন্তা করেন না ভাই, ওই মেন্টালিটিটা আমাদের মধ্যে। যারা আগে থেকে কিছু পারে না, যারা একটু পারে, ও যে বলে না খালি কলস বাজে বেশি, যারা একটু পারে তারা না নিতে পারে না, তারা নতুন কিছু শিখতে চায় না, এটা সবচেয়ে বড় সমস্যা। যারা এই জিনিসটা কাটায় উঠতে পারে, যে নিতে পারে, চুপচাপ শুনি কি বলতেছে, সামনের জন্য একটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তার থেকে বেশি পারি কম পারি, বাট শুনি আমি উনি কী বলতেছে, এই জিনিসটা থাকলে কোথাও থামবেন না, কোনো শিখাতে থামবেন না। তো আমাদের চিন্তা ছিল যে আমরা ট্রেন করবো, কোর্স চলুক না চলুক, 50 জন পোলা পাইন তো কোর্স কিনবো, এর মধ্যে 10টা ভালো এডিটর পেয়ে যাবো, কারণ এডিটর লাগবে। কারণ কনস্ট্যান্টলি কাজের প্রেশার বাড়তেছে, আমার কাজের লিটে না করতে হয় যে ভাই কাজ নিব না, আমরা ওভার বুকড। আমি জাস্ট একটা স্টেজে যেতে চাই যে আমার এমপ্লয়িরা বলুক, স্টাফরা, টিমমেটরা বলুক যে ভাই কাজ নাই, কাজ করি, হাতে কাম নাই। না আসলে আগে যেটা ছিল যে উই ইউজ টু পে পিপল অ্যান্ড টিচ দেম, আর এখন জিনিসটা হয়ে গেছে হচ্ছে গিয়ে উই ট্রেন দেম, দে পে আস টু ট্রেন দেম, আমাদের কোর্স নিচ্ছে, এবং এখানে আনার পরে মেন্টালিটি সেম, ওয়েভলেন্থ মোর অর লেস সেম থাকে, ওরা আসে, ওরা জয়েন করে, ওরা কাজ করে। অ্যান্ড ইয়াস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দ্য কোর্স, উই নো সামথিং, উই নো হাউ টু এডিট ভিডিওস অর হাউ টু সেল আওয়ার ওয়ার্ক, এবং দিস ইজ আওয়ার সাইড হাসেল, স্টার্টেড অ্যাজ এ সাইড হাসেল। কোথায় যায় এটা উই ডোন্ট নো। নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি। যদি কেউ আইসা বলে যে আমি তোমাদেরকে সব ফ্রিতে শেখাবো, আমি সব এরকম দেখবো, ট্রাস্ট মি, ইফ এভরিথিং ইজ ফ্রি, ইউ আর দ্য প্রোডাক্ট। নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি, অ্যান্ড আই এম বিং অনেস্ট অ্যাবাউট ইট ইজ আমি আমার স্টুডেন্টদের শিখাই যে সাইড হাসেল, সাইড ইনকাম থাকতে হবে। সেখানে আমি নিজে আমার সাইড হাসেল নিয়ে কথা বলতে পারবো, এটা তো হয় না। মাই ডিজিটাল ড্রপ আউট স্কুল ইজ আওয়ার সাইড হাসেল, এবং এখান থেকে আমরা টাকা ইনকাম করতেছি, বিকজ উই নিড মানি। কারণ চাল, ভাত, আলু কিনতে টাকা লাগে। আমাদের একটা জোক আছে যে আমরা কোর্স বানাবো, কিভাবে কোর্স বানাইতে হবে। এক্স্যাক্টলি। বরঞ্চ অল দ্য মেন্টরস অ্যান্ড কোর্স ক্রিয়েটর তারা যোগাযোগ করতে পারেন, উই ক্যান হেল্প ইউ, কীভাবে ভালো কোর্স বানাইতে পারেন, মেন্টরশিপ করতে পারেন। বাট অ্যাগেন, দিস ইজ এ বিজনেস। এটা আমার ওয়েবসাইটেও মেনশন করা, আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে সুন্দর করে, যে দিস ইজ আওয়ার বিজনেস, এবং এটা আমার বিজনেসের এক্সটেনশন। আমি বাংলাদেশে যে রেটে আমরা বাইরে ভিডিও এডিটিং সার্ভিস সেল করি, ওটা পারবো না। সো আমার এখানে একটু টোন ডাউন ভার্সনে যেইটা সম্ভব ওইটা আমি করতেছি। ইফ ইউ হ্যাভ সামথিং উইচ ইউ ক্যান সেল অ্যান্ড মেক মানি বাই সেলিং ইট, ইউ শুড। এটাই আমি আমার স্টুডেন্টদের শিখাইতেছি, এবং এই জিনিসটা যেটা আমি বলছি, বলে না যে মানে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, সো আমরা প্রিচ করতেছি যে তোমার যদি কোনো স্কিল থাকে ওটা সেল করো, আর আমার এই স্কিলটা আছে, আমি কেন সেল করবো না। অ্যান্ড দিস ইজ দ্য অনলি ট্রুথ। সবার, অ্যাজ লং অ্যাজ ইটস লিগাল, অ্যাজ লং অ্যাজ ইটস হালাল, এবং তুমি কারো ক্ষতি করতেছো না, ইউ শুড ডু ইট। এবং উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট, এবং ব্যাচ 4 আই এম ভেরি এক্সাইটেড, অল দ্য নিউ লেসন্স, অল দ্য নিউ অ্যাক্টিভিটিস, আমি যে কী কী করবো ওগুলো না, উই আর ভেরি এক্সাইটেড, বিকজ ব্যাচ 1, 2, 3 ছিল এক টোনে শেখানো, ব্যাচ 4, 5
6 এগুলা আরেক টোনে হবে। সো দে উইল বি মাই গিনিপিক্স। সো আই হোপ যেই আস্থা রেখে, যেহেতু আমরা কোনো অ্যাড স্পেন্ড করি না, পুরোপুরি ওয়ার্ড অফ মাউথে আর আস্থা রেখে মানুষ যারা কিনছে তারা এতটুকু হলেও ভ্যালু পাবে। দ্যাটস ইট, এটুকুই আমার বলার ছিল। সো থ্যাংক ইউ। আজকে অনেক ইম্পর্টেন্ট কথা হয়েছে, অনেক কথা বলে ফেলছি। সো এখন ক্যামেরা হঠাৎ করে অফ হয়ে গেল, মানুষ অন্ধকার দেখতেছে কিন্তু আমাদের কথা শুনতে পারতেছে, আর এখন কিছু আওয়াজ পাবে। আচ্ছা, ইমানে আমার কল দেওয়া শুরু করে দিছে। আচ্ছা, ও কল দিতেছে এবং খালি কোশ্চেন মারতেছে। মানে আমি বলছি ওয়াজ আই সাপোজ টু নো এনিথিং, আমি লিটারালি ওরে লিখছি যে আমার কি, ও কোশ্চেন মার্ক দিতেছে, আমার কি কিছু জানার কথা? শালা আমি আজকে মানা করে দিব, বিরক্তিকর। ঠিক আছে।